আপনি এত রাতে আমার ঘরে কি করছেন স্বচ্ছ ভাই? কেউ দেখে ফেললে কি ভাববে? আর আমার দিকে এগিয়ে আসছেন কেন? আপনাকে দেখে আমার ঠিক লাগছে না। দূরে থেকে যা বলার বলুন। কথাগুলো এক নাগাড়ে বলে দম ছাড়তে গিয়েও পারল না মোহ। এক শ্বাসরুদ্রকর পরিস্থিতি। স্বচ্ছকে এত রাতে নিজের বাড়িতে এবং নিজের ঘরে থেকে বিস্ময় যেন কাটছেই না তার। যেই মানুষটাকে মোহ বছরেও একবার তার বাড়ির আশেপাশে অবধি আসে না, সেই মানুষটা আচমকা তারই বেডরুমে। বিষয়টা মোহের কাছে যেমন আশ্চর্যজনক তেমনই ভয়াবহ। স্বচ্ছ ঢুলছে আর দু চোখ যেন কোনো মতে খুলে রেখেছে। স্বচ্ছকে এগিয়ে আসতে দেখে ভয় বুকটা ধরপড় করে ওঠে মোহের। বেড থেকে তৎক্ষণাৎ নিচে নেমে আগুন উঁচিয়ে বলে, স্বচ্ছ ভাই আর এগোবেন না আপনি। আপনার মাথায় একটু কমন সেন্স নেই? এত রাতে একটা মেয়ের ঘরে ঢুকে পড়েছেন। এটা যদি কারোর চোখে পড়ে যায়, কি ভাববে? কি হবে তখন ভেবে দেখেছেন? কি আর হবে? খুব খুব বেশি হলে বিয়ে দিয়ে দিবে আমাদের। তারপর কি? টিপিক্যাল সংসার। হতবিহ্বল হয়ে পড়ে মোহ। কিসব আজেবাজে বলে চলেছে স্বচ্ছ। আর তার কথাবার্তায় এমন নির্লজ্জতা কবে থেকে এলো? মাথাটা বিস্ময়ে চোটে ভনভন করে ঘুরতে শুরু করলো তার। নিজেকে কোনো মতে ধাতস্থ করে বলল, ছি! এই মুহূর্তে বের হন, নয়তো চিৎকার করতে বাধ্য হব আমি। প্লিজ বের হন। স্বচ্ছ কাঁপা কাঁপা হাতে নিজের দু চোখ কচলিয়ে মাতাল কণ্ঠে বলল, বাট আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক ইন ইয়ার রুম। কি কাজ আমার রুমে আপনার? আই ওয়ান্ট টু কিস। অর্ধেক কথা বলে অদ্ভুত হেসে তাকায় স্বচ্ছ। সে ঠিক করে তাকাতেও পারছে না। অপরদিকে মোহ রাগ, লজ্জা এবং বিস্ময়ে চোখ গোল গোল করে তাকিয়ে রইল স্বচ্ছের দিকে। এবার তার সন্দেহ হতে শুরু করেছে, এটা আসলেই স্বচ্ছ তো, নাকি স্বচ্ছের মতো দেখতে অন্য কেউ। পরক্ষণেই চোখ নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলল মোহ। দম আটকে আসছে তার। কি করবে বুঝতে পারছে না। রোবটে নিয়ে দাঁড়িয়ে আছে সে। এক পর্যায়ে রাগ ও লজ্জায় লাল হয়ে ওঠে সে। মোহ এতদিন জানতো মানুষটা জঘন্য। এতটা জঘন্য তার জানা ছিল না। বেশ কিছুটা সাহস জুগিয়ে যেই কিনা সে চিৎকার করতে যাবে, তখনই স্বচ্ছ ঢুলতে ঢুলতে এগিয়ে আসে। মোহ তড়িৎ গতিতে নিজের কাবাডের সাথে সেঁটে দাঁড়ায়। বেড পেরোলেই কাবাড। স্বচ্ছ বেডের ওপারে। স্বচ্ছ এগিয়ে আসতে আসতে মোহের ভিতরের কণ্ঠস্বর যেন হারিয়ে যায়। আচমকা স্বচ্ছ বেডেই পড়ে যায়। মোহ হক চোখে উঠে তাকায়। স্বচ্ছ উপর হয়ে পড়ে আছে, সারা শব্দ নেই। ভয়ে আত্মা শুকিয়ে এসেছে মোহের। পা টিপে টিপে গিয়ে বেডের কাছে দাঁড়ায় সে। স্বচ্ছের কোনো জ্ঞান আছে কিনা সেটা বুঝতে একটু ঝুঁকতে নিলেই স্বচ্ছ মাথা উঠিয়ে ঢুলু ঢুলু চোখে তাকায়। মোহ উঠতে নিলেই এক হাতে মোহের, এক হাত চেপে ধরে স্বচ্ছ। মোহের অবস্থা বর্তমানে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। মোহ অতিমাত্রায় রেগে দাঁতে দাঁত চেপে বলল, স্বচ্ছ ভাই, আপনি অসভ্যতা করছেন, প্লিজ ছাড়ুন। আজকে এমন একটা দিনে কি করে পারছেন এসব? কিছুটা মানবতা তো বজায় রাখুন। তবুও স্বচ্ছের মাঝে কোনো রকম হেলদোল না দেখতে পেয়ে হতাশ হয় মোহ। সে স্বচ্ছের চোখ জোড়ায় রক্তিম আভা দেখতে পায়। কোনো রকম খুলে রাখা স্বচ্ছের চোখ জোড়া, যেন সে স্বাভাবিক নেই। স্বচ্ছ মোহের কানের কাছে এসে শান্ত গলায় পড়ল, তোমার এই ধ্বংসাত্মক সৌন্দর্য এবার আমাকেও ধ্বংস করে দিতে চলেছে। আই ওয়ার্নিং ইউ। আমি যদি ধ্বংস হয়ে যাই, তোমাকেও ধ্বংস হতে হবে। কথাগুলো অতি শান্ত হয়ে বললেও মোহের কর্ণকোড়ে হুমকি দেওয়া কথা হয়ে ঠেকল। সঙ্গে সঙ্গে নাকে এলো এক বিশ্রী গন্ধ। গন্ধটা স্বচ্ছের মুখ থেকেই বের হচ্ছে। মোহের ফর্সা চোখে মুখে দেখা গেল লাল আভা। স্বচ্ছ থামল না। হাতে তর্জনী আঙুল মোহের ডান গালে রাখল স্বচ্ছ। মাতাল কণ্ঠে বলল, এই যে তোমার গোলাপি ফর্সা চেহারা, মোহনীয় মুখশ্রী, খাড়া নাক, ঘন পাপড়িতে আবৃত সেই হরিণীর চোখ, মাতাল করা হাসি, এত পারফেক্ট ঠোঁটজোড়া। আর থাক, পুরোটা না বলি, লজ্জা পাবে। কিন্তু তোমার সৌন্দর্যকে পুড়িয়ে ফেলতে ইচ্ছে হয় আমার। কোন দিন জানি তোমায় পুড়িয়ে ফেলবো, তারপর সব ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবো আমি। চোখ মুখে যে এক ঝটকায় ছিটকে দূরে সরে এলো মোহ। রাগে চেঁচিয়ে পড়ল, আপনার সাহস তো কম না স্বচ্ছ ভাই। আপনি অতিমাত্রায় বেয়াদব একজন মানুষ, সেটা আমার জানতে বাকি নেই। আপনি আমার বাড়িতে, আমার এই রুমে বিনা পারমিশনে ঢুকে আসেন কি করে, তাও ড্রিঙ্কস করে? বেরিয়ে যান এক্ষুনি, নয়তো আমি কিন্তু হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলবো। আপনার মতো বেয়াদব মানুষকে আমি আমার বাড়িতে অ্যালাউ করবো না, কিছুতেই না।
কথাগুলো বলা শেষ করতেই মহের নজরে আসে স্বচ্ছের বেডে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। আবার কি সে ঘুমিয়ে পড়ল? এর মানে মহের বলা এতগুলো কথা সব জলে গেল। কত সাহস নিয়ে কথাগুলো বলেছিল সে। কথাগুলো বলার সময় তার মনে ছিল আকাশ সমান অস্বস্তি। অস্বস্তি হওয়া কি স্বাভাবিক নয়? স্বচ্ছের সাথে মহের বুদ্ধি হবার পর একটা কথা হয়েছে কিনা মনে পড়ে না মহের। রাগে ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলছে মোহ। চোখ ভরে টলটল করতে থাকে পানি। নাক টেনে ছুট লাগায় ঘরের বাইরে। মোহের পুরো নাম হলো মোহ আনবির। অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে। বয়স 21 বছর। করিম আনবির এবং নিশাত আনবিরের একমাত্র মেয়ে মোহ। মোহের বাবা খুব শখ করেই মোহের নামটা মোহ রেখেছিল, কেননা মেয়েটার মুখশ্রীতে যতটা মোহনীয় সেখানে মোহ ছাড়া অন্য কোনো নাম খুঁজে পাননি মোহের বাবা। মোহের বাবা ছিলেন একজন সফল বিজনেসম্যান। বলা বাহুল্য, মোহ সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। মা বাবার আদরে আহ্লাদে কোনো খামতি ছিল না তার। তবে গতকাল রাতেই মোহের বাবা করিম আনবির এবং মোহের মা নিশাত আনবিরের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্ট করে। মোহের পুরো পৃথিবী বর্তমানে থমকে গিয়েছে। সে অচল হয়ে পড়েছে। তার বাবা স্পট ডেড হলেও তার মা কিছুক্ষণের জন্য বেঁচে ছিলেন। অনেক চেষ্টা করেও মাকে সুস্থ করতে পারেনি মোহ। তার মাও ফলস্বরূপ মারা যায়। সব মিলিয়ে একটা এতিম মেয়ের যেমন বিমর্ষ অবস্থা হয়, ঠিক তেমনই অবস্থা তার। কোনো মতে নিজেকে সামলিয়ে রেখেছে সে। মুষড়ে গিয়েছে মোহের ভিতরটা। আজ দুপুরেই মা বাবা শেষ কার্য সম্পন্ন করা হয়েছে। এতক্ষণ মোহ যার সঙ্গে ঝগড়া করছিল সেই মানুষটা হচ্ছে স্বচ্ছ, আরিয়ান স্বচ্ছ তার পুরো নাম। আরিয়ান নেহাল সাহেবের এবং মিসেস বেরার একমাত্র বিগড়ে যাওয়া ছেলে। মোহের সম্পর্কে মামাতো ভাই হয় স্বচ্ছ, কিন্তু মোহ সেটা মানে না। মোহ কেন, মোহর পুরো পরিবার মানে না। মোহের মা মিসেস নিশাদের সঙ্গে স্বচ্ছের বাবা অর্থাৎ নেহাল সাহেবের সঙ্গে ছোটকাল থেকেই সম্পর্ক ভালো ছিল না। শুধু তাই নয়, নিশাতের পর আরেক ছোট বোনের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না নেহালের। নেহাল সাহেব ছিলেন বড্ড একরাখা আর বিগড়ে যাওয়া এক ছেলে। কেউ সামলাতে পারতো না তাকে। ধীরে ধীরে চরম অসভ্য হয়েছিলেন নেহাল সাহেব। মা বাবাকে অপমান করতেও ছাড়তেন না। সেই সময় থেকে ভাই বোন অর্থাৎ নেহাল এবং নিশাতের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নিশা তার ভাইয়ের সঙ্গে শত্রুতা কমাতে চাইলেও নেহাল তা হয়ে উঠতে দেয়নি। নেহাল এবং তার স্ত্রী মিসেস বেরার ব্যবহারে তিক্ত হয়ে উঠেছিল নিশাত। বুঝেছিল এদের মতো স্বার্থপর আর লোভী মানুষ দুনিয়াতে খুব কম আছে। শত্রুতা থাকার কারণে মোহ ও স্বচ্ছের সম্পর্কটা অদ্ভুত হয়েছে। কেউ কারোর সামনে পড়লে কখনো কথা বলেনি। মোহের মনে পড়ে না লাস্ট কোন দিন সে স্বচ্ছের সাথে কথা বলেছিল। কিন্তু হঠাৎ আজকে আচমকা মোহের রুমে স্বচ্ছকে দেখে অপ্রস্তুত হয়ে পড়েছিল মোহ। যে ছেলেটা তার ফুপি ফুপার শেষ জানাজাতেও উপস্থিত ছিল না, সে ছেলেটা আচমকা মোহের বেডরুমে, তাও ড্রাঙ্ক অবস্থায়। মানতে অনেক সময় লাগে মোহের। মা বাবার জন্য কাঁদতে কাঁদতে যখন মোহের চোখ মুখ এসে পড়েছিল, তখন স্বচ্ছ হুড়মুড়িয়ে তার রুমে ঢুকে পড়ে। সে সময় ঘটে ঘটনাটি। রুম থেকে বেরিয়ে নিচে এসে একটা রুমের সামনে দাঁড়ায় মোহ। কোনো রকমে কান্না আটকে নক করে রুমে। বেশ কিছুক্ষণ অনবরত দরজায় ঠোকা দেওয়ার পর খুলে যায় দরজাটি। ঘর থেকে বেরিয়ে আসেন মিসেস নীরা। মিসেস নীরা হচ্ছে মোহের মায়ের ছোট বোন, সম্পর্কে মোহের খালামণি হন। বড় বোন চলে যাওয়ার পর বেশ ভেঙে পড়েছেন মিসেস নীরা, কিন্তু বোনের মেয়েকে সামলানোর জন্য এই বাড়িতে কয়েকদিনের জন্য থাকবেন উনি। মোহকে এত রাতে দেখে খানিকটা বিস্মিত হন মিসেস নীরা। মোহের মাথায় হাত রেখে ভয়ার্ত সুরে জিজ্ঞাসা করেন, এত রাতে তুই এখানে? সব ঠিক আছে তো মোহ? তুই ঠিক আছিস তো মা? কি করে ঠিক থাকবো মিমি? হতাশ হয়ে কথাটুকু বলে ফুঁপিয়ে কেঁদে ওঠে মোহ। মোহের পরিস্থিতি বুঝে মিসেস নীরা তাকে স্নেহের সঙ্গে জড়িয়ে ধরে আলতো করে পিঠ বুলিয়ে দিতেই মোহ কান্নারত অবস্থায় রাগে হিসিয়ে বলে, আচ্ছা মিমি, মামা বা তার পরিবারের কোনো সদস্যের মনে কি দয়া মায়া নেই? হঠাৎ এইসব কথা বলছিস কেন? কারণ আছে তাই বলছি। ওই বাড়ির সকলেই কি এরকম? মিসেস নীরা কিছুটা আশ্চর্য হন। মোহকে বলেন, কি হয়েছে আমায় খুলে বল তো। মোহ কান্না থামিয়ে কোনো রকমে বলে, তোমার ভাইয়ের ছেলে আমার রুমে ঢুকে পড়েছে, তাও ড্রিঙ্ক অবস্থায়। আর কি করেছে আর বলেছে জানো? বলেছে যে মোহ থামিয়ে দেয় নিজের কথা। লজ্জায় মিহি আসে তার মুখ। সম্পূর্ণ করতে পারে না তার কথা। মিসেস নীরা তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করেন, কি বলেছে?
আর স্বচ্ছ এই বাড়িতে কেন? আগে তো কোনোদিন আসেনি। আমি জানি না, তুমি ওনাকে বের করো। আর আমি এটাই বুঝতে পারছি না, ওনাকে বাড়িতে ঢুকতে কে দিল? দারোয়ান মামা কি ঘুমিয়েছিলেন? মিসেস নীরা কি করবেন বুঝতে না পেরে মুখে শান্ত করে বলেন, আচ্ছা তুই দাঁড়া, দারোয়ানের সাথে কথা বল, আমি ওপরে গিয়ে দেখি। বলে আঁচল টেনে ধীর পায়ে মোয়ের ঘরের দিকে হেঁটে যান মিসেস নীরা। উনিও মোহের মতোই বেশ বিস্মিত হয়েছেন স্বচ্ছের এই ব্যাপারে। স্বচ্ছ তো এই বাড়ির কাউকে সহ্য করতে পারে না। তাহলে এই বাড়িতে কি করতে এসেছে সে? আগে খুঁজতে খুঁজতে বাড়ির দারোয়ানকে বেশ ঝাড়ালো মোহ। দারোয়ান ভুল ছিল, পেছনের গেট খোলা রাখা। করিম আনবিরের মতো একজন মানুষের মৃত্যুর কারণে অনেক ভিড় হয়েছিল মোহের বাড়িতে, তাই পেছনের গেট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু রাতে পেছনের গেট লাগাতে ভুলে যায়, সেখান থেকে বাড়িতে প্রবেশ করে স্বচ্ছ। দারোয়ানকে বেশ ঝাড়ি দেওয়ার পর উপরে উঠে আসে মোহ। তার ঘরে ঢুকতেই প্রথমে চোখ পড়ে তার বেডে গায়েলে উপর হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা সেই অসভ্যটা পুরুষটার ওপর। পরক্ষণেই রাগে দুঃখে বেড়ে যায় মোহের। মিসেস নীরার দিকে তাকায় সে। উনি সরু দৃষ্টিতে তাকিয়ে আছেন স্বচ্ছের দিকে। অতঃপর মোহের দিকে তাকিয়ে বললেন, স্বচ্ছের ঘুম ভাঙছে না বুঝলি। আমার মনে হয় আজ রাত এখানেই থাকুক, কাল সকালে চলে যাবে। অতিরিক্ত নেশা করে হয়তো ভুল করে এই বাড়িতে চলে গেছে। বেপরোয়া ছেলে, বুঝিস তো। তাই বলে আমার রুমে থাকবে উনি? হতভম্ব হয়ে প্রশ্ন করে মোহ। মিসেস নীরা শক্ত গলায় বলে ওঠেন, তাছাড়া উপায় কি, ডাক দিয়ে ওঠানো তো যাচ্ছে না। আপত্তি করলেও হার মানতে হয় মোহকে। রেগেমেগে কটমট করে তাকায় ঘুমন্ত স্বচ্ছের দিকে। উপর হয়ে মোহের একটা স্কার্ফের উপর শুয়ে অন্য হাতে স্কার্ফটা ধরে এলোমেলো হয়ে ঘুমাচ্ছে স্বচ্ছ। হালকা ফর্সা করণের সুন্দরী মানুষের চেহারা দেখে মনে হবে না লোকটা এতটা বেপরোয়া। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হনহনিয়ে স্থান ত্যাগ করে সে। আবার আমার কাছে এগিয়ে আসছেন শত্রু ভাই? দূরে সরুন, দূরে থেকেও কথা বলা যায়। আপনি আমায় স্পর্শ করবেন না, খবরদার সরুন বলছি। চিৎকার দিয়ে বলে উঠল মোহ, কিন্তু স্বচ্ছ তার কথা কানে নিল তো। বেডে বসে থাকা মোহ শুধু পিছিয়েই যাচ্ছে, অথচ সে কিনারায় এসে গেছে। তার খেয়াল নেই কোনো। শেষ মাথায় এসে হাতটা যখন তার বেডে রাখার উদ্দেশ্যে নিতেই আজিমকা খেয়াল হলো মোহ পড়ে যাচ্ছে। টাল সামলাতে না পেরে পড়তে নিলেই তাকে ধরে নিল দুটো হাত। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইলে মোহের বুঝতে বাকি রইল না হাত জোড়া কার। হকচকিয়ে উঠতে নিলেই তাকে ছাড়ল না স্বচ্ছ। অতিরিক্ত নেশা করার ফলে চোখ জোড়া তার লাল রঙে ছেয়ে গেছে। সেই লাল রঙে অনেক রকম ভাষা, কিন্তু পড়তে পারছে না মোহ। নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করতেই হঠাৎ তার কানে এলো একটা বিকট শব্দ। হুড়মুড়ি চোখ মেলে তাকাতেই ও আশপাশটা পর্যবেক্ষণ করে দেখল সে তার বাবা মায়ের রুমে আছে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। হাঁপ ছেড়ে বাঁচল মোহ। বড় বড় নিঃশ্বাস ফেলতেই কানে এলো ফোনের রিংটন। ঘাড় ঘুরিয়ে ল্যাপসিট টেবিলের দিকে তাকাতেই দেখল তার ফোন বাজছে। হাতে বাড়িয়ে ফোনটা নিতেই তার নজর গেল স্ক্রিনে ভেসে ওঠার নাম্বারের দিকে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল মোহের। বিড়বিড়িয়ে বলে উঠল, আয়মান। উঠে বসতে বসতে দেরি না করে ফোনটা রিসিভ করে ফেলল মোহ। ওপাশ থেকে আটকা আটকা একটা কণ্ঠস্বর ভেসে উঠল, হ্যালো মোহ, শুনতে শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, বলো। মলিন কণ্ঠে উত্তর দেয় মোহ। ওপাশ থেকে আয়মান চিন্তিত হয়ে প্রশ্ন করে, এসব কখন হলো মোহ? মানে আমি ঠিক কি দেখছি আচমকা এসব? আয়মানকে থামিয়ে মোহ কাতর হয়ে বলে, ঘটনাটা গতকালকের আগের দিনের আইমান। নানিমাকে নিয়ে যাচ্ছিল, মা বাবা আচমকা ট্রাক আমাদের গাড়ি সহ উল্টে ফেললো। কতটা যন্ত্রণাদায়ক ছিল, আমার গায়ের লোম এখনো শিউরে উঠছে। আমার ভাগ্য কি খেলা খেললো বলতে পারো? একেবারে আমাকে এতিম করে দিয়ে চলে গেল দুজনেই। আমি সইতে পারছি না, একটা মুহূর্তও থাকতে পারছি না। মনে হচ্ছে কানের সামনে এক্ষুনি মায়ের ডাক ভেসে আসবে আমার, আর বলবে, মোহ উঠবি না? আমি তাদের ডাক আর কখনো শুনতে পারবো না এমন। কথাটুকু বলেই কান্নায় ভেঙে পড়ল মোহ। শব্দ করে কাঁদতে লাগলো সে। পুরো ঘর জুড়ে তার কান্নার আওয়াজ। তার সুন্দর কণ্ঠে কান্নার আওয়াজে যেন গম গম পরিবেশে স্তব্ধতা ছেয়ে গেল। আইমান দ্রুত আশ্বাস দিয়ে বলে উঠল, আমি এই সময় তোমার পাশে থাকতে পারছি না মোহ, আমায় ক্ষমা করো। কিন্তু আমি যত দ্রুত সম্ভব কাজ শেষ করে ফিরে আসব। আর বান্দরবনে এত নেট প্রবলেম যে কথাই বলা যাচ্ছে না। কান্না থামালো মোহ।
নাক টেনে শান্ত হয়ে বলার চেষ্টা করলো। তুমি তোমার কাজ ধীরে সুস্থে শেষ করে তবে এসো। নিজেকে সামলে নিতে জানি। এই মোহ তাড়াহুড়ো করার দরকার নেই। আরও বেশ কিছু কথা বলার আগেই আইমানের আটকা আটকা গলা শুনতে পেল মোহ। হয়তো নেটওয়ার্ক আবার প্রবলেম শুরু করে দিয়েছে। এক পর্যায়ে কেটে যায় ফোন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোন কান থেকে সরিয়ে রেখে দেয় সে। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়াতেই তার মনে পড়ে স্বচ্ছের কথা। কাল রাতে কি চরম অসভ্যতায় না করেছিল ছেলেটা। ভাবতেই রাগে ফুঁসে ওঠে মোহ। আর সকালের কি বিচ্ছিরি স্বপ্ন দেখল ভেবেই তার চোখ মুখ জড়িয়ে এলো। চোখ ডলে আশ্রমের দিকে এগিয়ে গেল সে। আইমান হচ্ছে সেই মানুষ যাকে মোহ ভালোবাসে। তারা একে অপরকে ভালোবাসে প্রায় 2 বছর ধরে। আইমান সবে সবে জব পেয়েছে। আইমান উচ্চ মধ্যবিত্ত হলেও মোহের বাবার মতো এত টাকা পয়সা নেই। তবুও মোহের কোনো আপত্তি নেই সম্পর্কে। সে অল্পতেই খুশি। সে শুধু চায় ভালোবাসা আর একটুখানি সুখ। জব পেতে না পেতেই কাজের জন্য বান্দরবান যেতে হলো আইমানকে। তারপর তাদের বিয়ের কথাবার্তা বলার আগেই ঘটে গেল দুর্ঘটনা। পরবারে চলে গেলেন মোহের বাবা মা। ফ্রেশ হয়ে মুখ মুছে হাঁটা ধরলো নিজের রুমের উদ্দেশ্যে। বেয়াদব লোকটা কি উঠেছে ঘুম থেকে? না উঠলে বাকি। এবার হয় চুল ধরে টেনে, নয়তো এক বালতি পানি ঢেলে দেবো লোকটার উপর। অতঃপর চরমভাবে ঝাড়বে স্বচ্ছকে। এই ভেবে পা দ্রুত চালানো শুরু করলো সে। রুমের সামনে গিয়ে থামলো মোহ। একটা শুকনো ঢোক গিলে ওকে দিল ভিতরে। তারপরেই সে বিড়বিড় করে বলল, ওহো মোহ, ইটস ইউর রুম। নিজের রুমে নিজের চোরের মতো উকি ঝুঁকি মারছিস কেন? সোজা হয়ে দাঁড়িয়ে স্টেট ভেতরে ঢুকে গেল মোহ। আশেপাশে না তাকিয়েই চোখ খিচে চিল্লিয়ে বলতে শুরু করলো, এটা ভদ্রলোকের বাড়ি। যখন তখন নেশা করে এসে একটা মেয়ের বেডরুমে এসে ঘুমিয়ে পড়া কেমন অসভ্যতা! এসব করতে হলে নিজের বাড়িতে গিয়ে করবেন। আমার বাড়িতে এসব চলবে না, বুঝলেন? অন্য কেউ হলে আপনাকে সেই অবস্থাতেই বাড়ি থেকে বের করে দিত, কিন্তু আমি তা ভদ্রতার খাতিরে করিনি। কিন্তু এটা ভাববে না পরের বার এমন করলে মেনে নিব। আর কথা বলার মাঝপথে যখন মোহ চোখ খোলে তখন স্বচ্ছকে দেখতে পায় না। অগোছালো বেডে স্বচ্ছ অনুপস্থিত। এতগুলো কথা সব বেকার হয়ে গেল। ভাবতেই মেজাজটা বিগড়ে গেল মোহের। অস্থির হয়ে আশেপাশে তাকালো স্বচ্ছের দেখা পাওয়ার আশায়, কিন্তু লোকটা আসলে নেই। রুমের ডান দিকে 3টে সিঁড়ি বেয়ে উঠে অশ্রমের সামনে দাঁড়ালো মোহ। অশ্রমের দরজা খোলা, এর মানে এখানেও স্বচ্ছ নেই। কোথায় গেল সে? হাওয়ার সাথে গায়েব হয়ে গেল? খাবার টেবিলে বসেছেন মিসেস নীরা। মুখে এখনো বড় বোনকে হারানোর যন্ত্রণা স্পষ্ট। মোলের মুখ নিয়ে ফোন কাটলেন উনি। এতক্ষণ নিজের স্বামীর সঙ্গে কথা বলছিলেন। ওনার স্বামী বিজেপি অফিসার হয়, খগড়াঝড়িতে নিজের ডিউটি পালন করছেন। ফলস্বরূপ মোহের মা বাবা মারা গেলে উনিও উপস্থিত থাকতে পারেননি। দীর্ঘশ্বাস পেলে খাবারের টেবিলে মোহকে নাড়বে ডাক ছাড়লেন উনি। মোহ, নিচে আয়, খেয়ে নিবি। মোহের সাড়া না পেয়ে আরও কয়েকবার ডাকলেন মিসেস নীরা। তবুও মোহের সাড়া পাওয়া গেল না। কাল থেকে তেমন কিছু খায়নি মেয়েটা। মা বাবাকে হারানোর শোক আঁকড়ে ধরেছে তাকে। প্লেটে তরকারি তুলে নিলেন মিসেস নীরা। 2টো রুটি নিলেন সাথে। প্লেট হাতে চেয়ার থেকে উঠতেই পায়ের শব্দে সিঁড়ির দিকে তাকালেন উনি। ওড়না ঠিক করতে করতে নামছে মোহ। মনে হচ্ছে কোথাও বের হবে সে। ও খাবার টেবিলের সামনে আসতেই মিসেস নীরা ভুরকুচকে মলিন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছিস? মামার বাড়িতে যাচ্ছি নানিমাকে আনতে। সাবলীলভাবে উত্তর দিতেই ভরকে উঠলেন মিসেস নীরা। কণ্ঠস্বরে দৃঢ় করে বললেন, নিহাল ভাইয়ার বাড়ি যাবি এখন? পাগল হয়েছিস? তাও মাকে আনতে যাচ্ছিস? তোর কি মনে হয় ওরা তোর সঙ্গে মাকে আসতে দেবে? মোহ অকপটে জবাব দিল, কেন দেবে না? নানিমাকে আমি নিয়ে আসি, তাহলে তো ওদেরই সুবিধা। নানিমা অসুস্থ বিমু, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, এখন লাস্ট স্টেজে রয়েছে। উঠে নিজে পানি খাবার ক্ষমতা পর্যন্ত নেই। এই সময় ওর যত্ন প্রয়োজন। আর ওই বাড়িতে তো নানিমা খাবারও ঠিকঠাক পায় না। যেদিন মা বাবার অ্যাক্সিডেন্ট হলো সেদিন তো ওরা নানিমাকেই আনতে চাচ্ছিল। তাদের কাজ আমি করব। তাছাড়া এটা মায়ের শেষ ইচ্ছে ছিল। মা যে কাজ করে যেতে পারেনি সেই দায়িত্ব আমায় দিয়েছিল। সেই শেষ ইচ্ছে আমি পূরণ করবো না? আমি আজই যাব আর নানিমাকে নিয়ে আসব, তাও যে কোনো মূল্যে। মিসেস নীরা আর কিছু বলতে পারলেন না। মোহের মাথায় জেদ চেপেছে, মানে সেটা সে করবেই। হতাশ হয়ে বললেন, চল, আমিও যাই তোর সাথে। তার কোনো দরকার নেই। তোমার হাত পায়ে ধরার স্বভাব রয়েছে, আর অনুরোধ করার বিষয় আমি মোটেও পছন্দ করি না।
আমি নানিমাকে অধিকার বোধ থেকে আমার বাড়িতে আনবো, অনুরোধ করে নয়। অন্তত খেয়ে যা। মা বানিয়েছে খাবার। থেমে থেমে মিসেস নীরার দিকে চোখ রেখে প্রশ্ন করলো মোহ। ছলছল নয়ন দুটো বলে দিচ্ছে সে মাকে বড্ড মিস করছে। মায়ের হাতের খাবারকেও। মিসেস নীরার মোহের মাথায় টকা মেরে বললেন, কোথায় পাবো এখন তোর মায়ের হাতে বানানো খাবার? এবার না হয় মায়ের বোনের হাতে বানানো খাবার খেলি। মুখে 2-3বারের বেশি খাওয়ানো গেল না, হনহনি বেরিয়ে গেল সে। মিসেস নীরা অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইলেন, না জানি মেয়েটা কি ঘটিয়ে ফেলে। স্বচ্ছের বাড়িতে পা রাখল মোহ। চারিদিকে শান্ত পরিবেশ বিরাজ করছে। সকাল সকাল সকল সার্ভেন্ট এদিক ওদিক নিজেদের কাজ করলেও মামি বা মামা কাউকেই দেখতে পেল না মোহ। প্রকুরি কুচকে একজনকে সার্ভেন্টকে জিজ্ঞাসা করলো, মামি বা মা নেই বাড়িতে? মানে তোমাদের স্যার বা ম্যাডাম নেই? স্যার তো বাড়িতে নেই, সকাল সকাল অফিসের জন্য বের হন। আর ম্যাডাম তো ঘুমাচ্ছেন প্রতিদিনের মতো। চোখ বড় বড় হয়ে এলো মোহের। এত সকাল অবধি ঘুম? কথা না বাড়িয়ে এলোমেলো পায়ে নাফিসা বেগমের ঘরের দিকে এগিয়ে গেল সে। মোহ হাঁটছে আর চোরের মতো আশেপাশে তাকাচ্ছে, যদি স্বচ্ছের সামনে পড়ে যায় এই ভেবেই হাঁটছে সে। সকালে দারোয়ান মামা বলেছেন মোহ বের হবার কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে স্বচ্ছ। অবশেষে নাফিসা বেগমের ঘরে তড়িঘড়ি করে ঢুকে পড়ে মোহ। বাম দিকে বিছানায় চোখ বন্ধ করে আসছেন নাফিসা বেগম। চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ছে পানি। মোহ সালাম দিতেই চোখ খুলে অশ্রুসিক্ত নয়নে তাকান তনি। হাত ছেড়ে জোরে কেঁদে উঠলেন। মোহরে, আমার মেয়ে আর জামাইটার কি হয়ে গেল রে? মোহ কিছু না বলে এগিয়ে এলো। নাফিসা বেগম আবারও বলে উঠলেন, আমি বললাম না, অথচ আমার মেয়ে আর জামাই মরে গেল। এই দিন দেখার জন্য বেঁচেছিলাম, শেষ দেখাটাও দেখতে পারলাম না। এতটাই অদম হয়ে গেছি আমি। আমায় তুলে নেয় না কেন আল্লাহ? নানিমা, তুমিও এসব কথা বললে? আমি কি করব বলতে পারো? দোহাই লাগে, এসব কথা বলবে না। নাফিসা বেগম নিজের নাতনির দিকে তাকিয়ে চুপ করলেও ওনার কষ্টটা কমল না। নিজের সন্তানের মৃত্যু একজন মাকে কতটা কষ্ট দেয় সেটা প্রকাশ করার কোনো শব্দ বা কথার ক্ষমতাই নেই। মোহ গিয়ে তার নানিমার পাশে বসে ওনার হাত দুটো ধরল। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করলো তারা। অবশেষে নিজেকে শান্ত করে ফেললো মোহ। কাঁদতে কাঁদতেও একসময় চোখের পানি শুকিয়ে আসে। সেটাই ঘটেছে মোহের ক্ষেত্রেও। নাফিসা বেগমকে সান্ত্বনা দিয়ে প্রশ্ন করলো, সকালে কিছু খেয়েছো? নাফিসা বেগম মুখ কালো করে ফেললেন। মানেটা মোহের বুঝতে বেশি সময় লাগলো না। ক্ষোভ নিয়ে ধীর গলায় বলল, খাবেই বা কি করে? এ বাড়ির কারোর খেয়াল আছে যে বাড়িতে একজন অসুস্থ মানুষ পড়ে রয়েছে? বাড়ির প্রধান যিনি, তিনিই তো ঘুমোচ্ছেন নাকে তেল দিয়ে। চুপ চুপ, এসব কথা শুনে ফেললে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলবে রে বা। তার জন্য সত্যি কথা বলা যাবে না? ফুঁসে উঠে বলল মোহ। তারপর সে আবারও বলল, তোমায় আমি খাওয়াবো। ওয়েট, এর আগের বার যখন এসেছিলাম তখন তোমার প্রেসক্রিপশন অনুযায়ী তোমার খাওয়ার আগে কিছু মেডিসিন ছিল, আমার মনে আছে। আগে বলো, মেডিসিনগুলো কোথায় রাখা আছে? ওটা বোধহয় স্বচ্ছের ঘরে। ওষুধ শেষ হয়েছিল, তাই ওকে আনতে বলেছিলাম। এনেছে কিনা কে জানি। চোখ বড় বড় করে তাকালো মোহ। থতমত কে বলল, অন্য কেউ কি আর ছিল না শেষমেশ ওনার ঘরে? নাফিসা বেগম ক্ষীণ দৃষ্টিতে তাকাতেই মোহ নিরুপায় হয়ে পড়ল। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ঘর থেকে বেরিয়ে মার্বেল সাদা পাথরের তৈরিকৃত বড় বড় সিঁড়িতে ধাপ পেরিয়ে চোরের মতো এদিক ওদিক তাকালো মোহ। প্রথম প্রথম বড্ড সাহস মনে জমা হলেও তা যেন মিইয়ে গেল। এখন স্বচ্ছ সামনাসামনি দাঁড়ালে একটা কথাও বলতে পারবে কিনা তার সন্দেহ। সিঁড়ি বেয়ে উঠে করিডোর ধরে শেষ প্রান্তে খোলা বারান্দায় পাশের রুমে এসে দাঁড়ালো সে। তার জানা মতে এটাই স্বচ্ছের ঘর। দরজায় হাত দিয়ে আবারও সরিয়ে নিল হাতটা। দরজায় কয়েকবার টোকা দিয়েও স্বচ্ছের যখন কোনো সাড়া পাওয়া গেল না, দরজা খুলতে উঁকি দিল মোহ। আশেপাশে কেউ নেই। ওয়াশরুম থেকে আসছে পানির কলকল শব্দ। এর মানে হয়তো স্বচ্ছ ওয়াশরুমে। বিজয়ের হাসি দিয়ে সুরসুর করে রুমে ঢুকলো সে। এর আগে দুবার স্বচ্ছ রুমে ঢুকেছিল মোহ, কিন্তু একবারও স্বচ্ছ উপস্থিত ছিল না। নাফিসা বেগমের ঔষধ নেওয়ার জন্য এদিক ওদিক খুঁজল মোহ। রুমটা বড্ড অগোছালো। সুন্দর রুম অগোছালো থাকলে মানায়? পুরো রুমটাই সাদা রঙের। রুমের আসবাবপত্র থেকে শুরু করে বেড কভার, পর্দা এবং দেয়ালও সাদা। সাদা রঙটা মোহের বড্ড পছন্দের। কিন্তু সমস্যা হলো বেডে যত প্রকার কাপড় এলিয়ে রাখা, ড্রেসিং টেবিলে একটা জিনিসও ঠিক নেই। বোর্ডের বালিশ, চাদর যেখানে সেখানে রাখা।
এসব দেখে মোহ অজান্তেই বলে দিল। এত অগোছালো হয়তো একটা বান্দরেরও থাকার জায়গা হয় না। বলে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল মোহ। সেখানে একটা ঔষধের ব্যাগ দেখা যাচ্ছে। 2 ধাপ এগোতেই একটা গমগমে কণ্ঠে আঁতকে তাকালো সে। হেই ইউ, আমার ঘরে তোমার কি কাজ? কি চুরি করতে এসেছো? পুরো কুচকে পিছনে ফিরে তাকায় মোহ। তার পেছনে ওয়াশরুমের দরজা থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে স্বচ্ছ, গায়ে বাথরুম জড়ানো। ভাগ্যিস বাথরুমটা পড়েছে, নয়তো এতক্ষণে হয়তো বা মোহ নিজেই লজ্জা মরে যেত। মোহ আশ্চর্য হয়ে পড়ল। আমি আপনার ঘরে চুরি করতে আসবো কেন? আপনার ঘরে এমন কি আছে? আমি তো শুধু নানিমার ঔষধ নিতে এসেছিলাম। কথাগুলো কড়া গলায় বলতে চেয়েও মোহের কণ্ঠে মিইয়ে গেল, কারণ সামনে থাকা স্বচ্ছের সঙ্গে তার আগাগোড়া সাপে নেউলের সম্পর্ক। দুজন দুটো মেরুর প্রান্ত। কারো রুমে বিনা পারমিশনে আসতে নেই, এই ভদ্রতা তোমার মা বাবা শিখিয়ে দেয়নি? কাল তো আপনিও আমার রুমে বিনা পারমিশনে ঢুকে পড়েছিলেন। মিনমিন করে কথাগুলো বলে স্বচ্ছের তীক্ষ্ণ দৃষ্টি দেখে চুপ হয়ে গেল মোহ। স্বচ্ছ অন্যদিকে তাকিয়ে বলল, কাল ওটা মিস্টেক ছিল, সজ্ঞানে ছিলাম না, তাই বুঝতে পারিনি। এখন তো সব মনে পড়েছে। সরি বলা উচিত আপনার। হোয়াট? স্বচ্ছের ক্রুদ্ধ কণ্ঠ শুনে মোহ চমকালেও দমল না। হ্যাঁ, আপনি আমার রুমে ঢুকে যা তামাশা করেছিলেন। সরি তো তোমার বলা উচিত। মোহ হাঁ করে তাকালো। সে কি ভুল করেছে? অবাক কণ্ঠে বলল। আমি কেন? স্বচ্ছ নিজের ঘাড়ে থাকা টাওয়াল দিয়ে নিজের মাথা মুছতে মুছতে ব্যস্ত হয়ে পড়ল। কাল রাতে আমি তোমার ঘরে ঘুমিয়েছি, রাইট? তোমার ঘরে কি গন্ধ! বালিশ, বিছানা থেকে শুরু করে তোমার ঘরের সব জায়গায় বিদঘুটে গন্ধ। এত গন্ধে ঘুমাতে তো আমার কষ্ট হয়েছে নাকি? সরি বলো, আর গেট আউট ফ্রম মাই রুম। ভ্যাবাচাকা খেয়ে গেল মোহ। তার ঘরে বিদঘুটে গন্ধ। স্বচ্ছ ইনডাইরেক্টলি তার অপমান করছে। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো দূরে থাকিয়ে থাকা স্বচ্ছের দিকে। তাছাড়া কাল যে ড্রাঙ্ক হয়ে তোমার বাড়ি গেছিলাম, তুমি বের করে দাওনি কেন তোমার ঘর থেকে? তোমার বাড়িতে এত সার্ভেন্ট কাজ করে, তাদের দিয়ে তো বের করে দিতে পারতে। দাওনি কেন বলো বলো? ভ্রু বাঁকিয়ে স্বচ্ছ প্রশ্ন ছুঁড়ে দেয় মোহের দিকে। মোহ ইতস্তত বোধ করে জবাব দেয়, রাতে বাড়িতে কোনো সার্ভেন্ট থাকে না, না হলে আপনাকে তো আমার ঘরে ঘুমোতেও দিতাম না। আমার ঘর এলোমেলো করে এসে আপনি বলছেন আপনার ঘুম ভালো হয়নি। যদি ঘুম ভালো হতো তোমার বেড এলোমেলো হতো না নিশ্চয়ই। ভালো হয়নি তাই বেড এলোমেলো হয়ে গিয়েছে। তাছাড়া তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না আমায় রুম থেকে বের করার কোনো রকম ইন্টেনশন তোমার ছিল। হয় হয়, এমনই হয়। যখন হ্যান্ডসাম ছেলে নিজে থেকে এসে পড়ে তখন তো চাঁদ হাতে পাওয়ার মতো হয়। এখন আমাকে সরি বলো আর বেরিয়ে যাও। থম মেরে চেয়ে রইল মোহ। স্বচ্ছের উল্টোপাল্টা কথায় বাকরুদ্ধ সে। মানে একটা মানুষ কি করে একটা কথাকে এতটা ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে এসে অপর মানুষকে দোষারোপ করতে পারে? হাও, মেজাজটা আবারও তুঙ্গে উঠে গেল মোহের। সে তর্জনীর আঙুল ওঠাতে গেলেই স্বচ্ছ ইশারা করে সেটা নামাতে বলে বাঁকা হেসে বলে, সরি বিনয়ের সাথে বলতে হয় মিস মোহ, আঙুল উঁচিয়ে নয়। তাছাড়া আমি তো বুঝতেই পারছি না কাল রাতে আমার সাথে ঠিক কি কি হয়েছিল। মোহ সরু চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি হয়েছিল মানে? মানেটা তো তুমি জানো মিস মোহ। এমনিতে আমার তো ডাউট হচ্ছে, কাল আমি যে হারে ড্রিঙ্ক করেছিলাম চোখের সামনে শুধু নিজের সুন্দর সুন্দর এক্স গার্লফ্রেন্ডের দেখছিলাম। সো সেই সুযোগ নিয়ে অনেক মেয়েই তো আমার কাছে আসতেই পারে, তুমিও আসতে পারো। আবার তোমার বেডও নাকি এলোমেলো করে রাখা ছিল সকালে, সেটা তুমি নিজে বলছো। দ্যাটস ওয়াই আমার ডাউট এখন বিশ্বাসে পরিণত হচ্ছে। মোহ কিছুক্ষণ চুপ করে রইল। আসলে সে স্বচ্ছের কথার মানে বুঝতে পারেনি। স্বচ্ছ নির্বিঘ্নে তার মাঝারি আকারের ঘন চুল মুছে যাচ্ছে, যা তার চোখ জোড়া প্রায় ঢেকে দিয়েছে। মোহের কয়েক সেকেন্ড পর মনে হলো স্বচ্ছ কি বলতে চেয়েছে আসলে। চক্ষুদয় চড়গাছে পরিণত হলো তার। দাঁত কিরমির করে তাকালো মোহ স্বচ্ছের দিকে। মোহের হাত দুটো মুঠো করলো, যেন এক্ষুনি যাবে আর এই ব্যাধও লোকটার গলা চেপে ধরবে। স্বচ্ছ টাওয়াল বেডে রাখতে রাখতে বলল, আমার বাড়িতে আমার রুমে আমার গলা চেপে ধরার পরিকল্পনা মোটেও করবে না। ফলস্বরূপ জেল বা ফাঁসির থেকেও ভয়াবহ শাস্তি হতে পারে। কোনোরকম দমিয়ে রাখলো মোহ নিজেকে। এমন অসহ্য টাইপের লোকের সঙ্গে যত কম মুখ লাগাবে ততই ভালো। তার চেয়ে ভালো ওষুধ নিয়ে চলে যাওয়া। যেই ভাবা সেই কাজ। গলা খাকিয়ে শান্তরূপে মোহ স্বচ্ছের উদ্দেশ্যে বলল, ড্রেসিং টেবিলের ওপর রাখা ঔষধের ব্যাগ কি নানিমার?
স্বচ্ছ এক পলক তাকালো ব্যাগের দিকে, তারপর মাথা নাড়াতেই মোহ এগিয়ে গেল ব্যাগটা নিতে। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ব্যাগ হাতে নিয়ে জয়ের হাসি হেসে পা বাড়ালো বাইরে যাবার জন্য। নাকে মাটি তার, আর জীবনে এই রুমে পা রাখার মতো ভয়াবহ কাজ সে করবে না। দরজার কাছাকাছি যেতেই তৎক্ষণাৎ পিছু ডাকে স্বচ্ছ। হেই লিসেন, ব্যাস ওষুধ নিয়ে চলে যাবে তা কি করে হয়? টেল মি সরি। খিটখিটে মেজাজের সাথে পিছু ফিরে তাকায় মোহ। সরি আপনাকে? আমি আজে বাজে রিজনের জন্য সরি বলছি না আপনাকে, এটা মাথায় ঢুকিয়ে রাখুন। ইট মিনস তুমি আমাকে সরি বলছো না? নেভার। ওয়েট আ মিনিট। স্বচ্ছ ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের ফোনটা হাতে নেয়, কিছু একটা ঘেঁটে ঘুটে বের করে। অপরদিকে মোহ ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঘর থেকে বাইরে বের হতে নেয়, কিন্তু নিজের কণ্ঠস্বর শুনে কপালে ভাঁজ পড়ে তার। পেছন ঘুরে তাকাতেই নজরে আসে স্বচ্ছের ফোনের একটা ভিডিও ক্লিপ, যেখানে মোহ এক নাগাড়ে চোখ বন্ধ করে কথা বলেই যাচ্ছে। স্বচ্ছ ফোনটা মোহের দিকে ধরে ভ্রু নাচিয়ে তাকায়। মোহের মনে পড়ে এটা সকালবেলার ঘটনা, যখন সে অতিমাত্রায় রেগে নিজের রুমে গিয়ে স্বচ্ছের উপর রাগ ঝাড়ছিল, অথচ স্বচ্ছ সেখানে উপস্থিত ছিলই না। মোহ আকপাশ না ভেবে ছুটে গিয়ে ছো মেরে ফোনটা নেওয়ার আগেই ফোন সরিয়ে নিল স্বচ্ছ। বেশ উচ্ছ্বাসিত হয়ে বলল, এইটা যদি ভাইরাল হয় তাহলে আমি বেশ ফেমাস হয়ে যাব। কি বলো মিস মোহ? আর ক্যাপশন যদি এমন থাকে যে অতিরিক্ত একটা সুন্দরী মেয়ে নিজের বয়ফ্রেন্ডকে হারিয়ে পাগল প্রায়, তখন কি হবে? উদ্ভ্রান্তের মতো তাকিয়ে রইল মোহ। সে জানে স্বচ্ছ যেমন মানুষ, তার পক্ষে এটা করা অসম্ভব কিছু না। সে থেমে থেমে প্রশ্ন করল, এটা কখন ভিডিও করলেন আপনি? তোমার বাড়িতে তো দুদিক দিয়ে সিঁড়ি, সো আমি যেটা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য নামছিলাম তুমি অন্যটা দিয়ে উঠছিলে। তখন আমার হাতে ঘড়ি ছিল না, মানে তোমার ঘরে হয়তো খুলে পড়ে টরে গেছিল, তাই সেটা নিতে আমি ব্যাক করি আর দেখি তুমিও ঘরে ঢুকছো। তুমি যেদিক হয়ে চেঁচিয়ে যাচ্ছিলে তার বিপরীতে আমি এই সুন্দর ভিডিওটা করে ফেললাম। ইন্টারেস্টিং না? বাই দ্য ওয়ে, তোমার তো ডাবল সরি বলা উচিত। একে তো কাল রাতে তোমার ঘরে ঘুমিয়েছি, ঘুমটা ভালো হয়নি, তার উপর তোমার মতো একটা মিস বকবকানির সাথে নিজেও এত কথা খরচ করে ফেলছি। এত কথা তো আমি বাড়িতেও বলি না। সরি বলো ফার্স্ট। মোহ এখনো টু শব্দ অবধি বলতে পারল না। তার নজর ফোনের দিকে। স্বচ্ছ ফোনটা হাতে নিয়ে পেটের কাছে ধরে আছে। স্বচ্ছ খেয়াল করলো মোহের মনোযোগ অন্যদিকে। সে চুটকি বাজাতে নিতেই ফোনটা ছো মেরে নিয়ে নেওয়ার চেষ্টা করলো মোহ, কিন্তু পারলে তো। এমন শক্ত বলশালী লোকের হাত থেকে কিছু ছিনিয়ে নেওয়া একটু কষ্ট রয়েছে বটে। এক পর্যায়ে দুই হাত দিয়ে ফোনটা টানতে লাগলো মোহ। অন্যদিকে স্বচ্ছের অবস্থা বেগতিক। সে এক হাতে বাথরুমের ফিতা ধরে আছে, অন্য হাতে ফোন। এখন যদি বাথরুমের ফিতা খুলে টুলে বিচ্ছিরি অবস্থা হবে। মোহ ছাড়ার পাত্রী না। সে এক প্রকার হুমকি দিয়ে বলে ওঠে, ভিডিও যদি ডিলিট না করেন স্বচ্ছ ভাই, তাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেইন করব। স্বচ্ছ কিছু বলার আগেই সে বিচ্ছিরি কাণ্ডটা ঘটেই গেল। খুলে গেল বাথরুমের ফিতা। থেমে গেল মোহ। রোবটের ন্যায় তাকালো স্বচ্ছের দিকে। স্বচ্ছ ফিট হয়ে দাঁড়িয়ে আছে, কোনো হেলদোল নেই। কয়েক সেকেন্ড পরেই একবার মোহ আর একবার হা করে খোলা বাথরুমের দিকে তাকালে স্বচ্ছ। মোহের কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। চোখ মুখ কাজু কাজু করে ছিটকে দূরে চলে আসে সে। আশেপাশে কিছু না দেখেই চোখ মুখ নিচে লাগায় এক দৌড়। তাকে আর পায়কে। স্বচ্ছ বোকা বনে গেল। একটা মেয়ে তাকে এই অবস্থা দেখে ফেললো, ভাবতেই বাঘ হারা হয়ে পড়ল সে। আচমকা চিৎকার করে মোহের উদ্দেশ্যে বলে উঠল, এই শোনো, তুমি কিছু দেখোনি তো? বলে যাও কিছু দেখোনি। এই মেয়ে দাঁড়াও, আমার ইজ্জত লুট করে পালাচ্ছ স্টুপিড গার্ল। হা হয়ে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে স্বচ্ছ। তার ইজ্জত একটা মেয়ের সামনে শেষ। ভাবতেই চারিদিকে অন্ধকার হয়ে আসে তার। নানিমাকে কাবা কাবা হাতে খাইয়ে দিচ্ছে মোহ। তার গোলাপি ফর্সাকালে পড়েছে লাল রঙের আস্তরণ, যেটা সরছে না। ঠিকঠাকভাবে নানিমাকে খাওয়াতেও পারছে না মোহ। দরদর করে ঘামছে সে। এমত অবস্থায় নাফিসা বেগম হুট করে প্রশ্ন করেন, মোহ তুই ঠিক আছিস? এমন লাগছে কেন তোকে? কিছু না রানিমা, গরম তো তাই। তাহলে তোর হাত কাঁপছে কেন? আর স্বচ্ছের ঘর থেকে আসতে এত দেরি করলি যে? কিছু কি বলেছে স্বচ্ছ? ওর তো আবার মুখ ঠিক নয়, যা ইচ্ছে বলে ফেলে। শুধু বলেছে উনি তো। অন্য মানুষকে কথা বলতেই হুঁশ আসে মোহের। জিহ্বা কেটে চুপ হয়ে যায় সে। এই ভয়াবহ ঘটনা নাবিসা বেগমকে বলা যাবে না, ইভেন কাউকে বলা যাবে না। নাবিসা বেগম দুর্বল কণ্ঠে বলার চেষ্টা করে, কি হয়েছে বলতো? ও তোকে কি বলেছে? কি বলবে আবার?
কিছু না, স্বচ্ছ ভাই ওয়াশরুমে ছিলেন, তুমি খাও তো। নাবিসা বেগম আর প্রশ্ন করতে পারলেন না। মোহর দিকে তাকিয়ে কষ্ট করে খেতে থাকলেন। মেয়েটার চোখ মুখ একদিনের ব্যবধানে কতটা শুকিয়ে গেছে। কাঁদতে কাঁদতে যেন চোখের নিচে কালো দাগ পড়ে ফেলেছে। রুগ্ন হয়ে গিয়েছে মেয়েটার চেহারায়। অথচ সে আগে আরও রূপবতী ছিল। মোহ হয়েছে একদম ওর নানা ভাইয়ের মতো। যৌবনকালে ওর নানা ভাই ছিলেন ধপধপে ভরসা এবং সুদর্শন পুরুষ। তার এলাকায় অনেক নারীর স্বপ্ন ছিলেন উনি। ঠিক তেমনই হয়েছেন মোহ। নাবিসা বেগমের খাওয়া শেষে ঔষধ খাইয়ে দিল মোহ। উঠে দাঁড়িয়ে পড়ল সে। এবার শুধু মিসেস রেবা অর্থাৎ তার মামির সাথে কথা বলবে আর নাবিসা বেগমকে নিয়ে চলে যাবে সে। এই ভাবতেই মিসেস রেবা নিজ থেকে উপস্থিত হন ঘরে। মোহ সঙ্গে সঙ্গে ভদ্রতার খাতিরে সালাম দেয়। মিসেস রেবা সালাম নিতেই মোহ সহ্যভাবে বলে ওঠে, আসলে মামি, আজ আমি নানিমাকে নিতে এসেছি, ওনাকে নিয়ে বাড়ি যাব আমি। আশা করছি এতে আপনার কোনো আপত্তি নেই। মিসেস রেবা ভ্রু কুঁচকান, যেন কথাটা তার মোটেও পছন্দ হয়নি। দাম্ভিকতা নিয়ে বলেন, মানে মা কেন নিজের ছেলের বাড়ি থাকতে মেয়ের বাড়িতে যাবেন? এখানে কি ওনার দেখাশোনার কমতি হয়? হয় বলেই তো নিয়ে যেতে চাচ্ছি। যদি কমতি নাই হতো তাহলে নানিমা এত সকালে না খেয়ে থাকতেন না। আমি ওনাকে নিয়ে যেতে চাই। আপনারা তো একটা সার্ভেন্টও ওনার জন্য ঠিক করে রাখতে পারেননি। আর বাইরের মানুষ তাতে যে আমাদের দিকে আঙ্গুল তুলবে, যে ছেলে মাকে রাখতে পারেনি, এত অবস্থা ভালো হওয়া সত্ত্বেও। মা কোথাও যাবে না, এখানেই থাকবে। মা, আপনার নাতনিকে বলে দিন আপনি কোথাও যাচ্ছেন না। ও কিছু বলতে নিলেই বাদশা দেন নাফিসা বেগম। মোহ, থাক, কথা বাড়াস না। তোর মামি তোর বড় না? এভাবে কথা বলছিস কেন? কিন্তু ঠিক তুই এখন যা, আমার সময় হলে ওরে ঠিকই আমি খেতে দেবে, আর ওষুধও খেতে দেবে। ঝামেলা করিস না। মোহ বেশ আশাহত হলো। যার জন্য সে এতক্ষণ কথা কাটাকাটি করলো, এখন সেই মানা করছে। কিন্তু তার নানিমা মানা করছে কেন, এটাই ভেবে পাচ্ছে না মোহ। নানিমার উপর বেশ অভিমান হলো তার। অভিমান নিয়ে বলল, আছে, তাহলে তুমি যখন বলছো আমি যাচ্ছি নানিমা। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। গটগট করে বেরিয়ে গেল হাতে ব্যাগ নিয়ে। মুখ গোমরা করে বাড়ির সদর দরজা দিয়ে বের হবার সময় মোহের সামনে বাঁধে আরেক বিপত্তি। সদর দরজা আগলে দাঁড়িয়ে আছে স্বচ্ছ। এমনিতেই বড্ড অভিমান করে চলে যাচ্ছিল সে। যে মানুষটার জন্য এ বাড়িতে এলো, সেই মানুষটা যদি শঙ্ক না দেয়, তার চেয়ে বিরয়ের আর কিছু নেই। তবে সামনেই স্বচ্ছ নামক পুরুষটিকে খেয়াল এলো না মোহের। আর মনে অন্যদিকে তাকিয়ে বেখালি হাঁটছে সে। সদর দরজার বেশ কাছাকাছি যাওয়ার পর একজোড়া বুট জুতো পরা পা দেখে চোখ জড়া শুরু হয়ে যায় তার। সচেতন হয়ে পা জড়ার মালিককে দেখতে মাথা উঁচু করে তাকায় সে। পা তখন পুরোপুরি থেমে যায় মোহের। এই মানুষটা কি তার পিছু ছাড়বে না? সদর দরজায় ঠেস লাগিয়ে দাঁড়িয়ে কালো রঙের শার্টের হাতা হোল্ড করছে স্বচ্ছ। মোহ না পারছে এগোতে, না পারছে পিছুতে। স্বচ্ছের রুমে সেই লজ্জাজনক ঘটনা মনে পড়তেই মাথা নিচু হয়ে গেল মোহের। মাথা ঝাঁকিয়ে আবারও শিথিল চোখে তাকালো স্বচ্ছের দিকে। কালো রঙের শার্ট পরেছে স্বচ্ছ, হলুদ ফর্সা চেহারায় গোলাপি আভা বর্তমান। গোলাপি ও ফ্যাকাশে রঙের সংমিশ্রণে মোটা ঠোঁটজোড়া দেখে বোঝা যাচ্ছে সে কিছু একটা চিপিয়ে যাচ্ছে। খাড়া ও সরু নাকের ডগায় বিন্দু বিন্দু খাম। প্রশস্ত কপালের বাঁদিকে চুল এলিয়ে দিয়ে রাখা, যা মৃদু হাওয়ায় হালকা উঠছে। ছোট ছোট চোখ জোড়ার মাঝে ধূসর বর্ণের মনিতে যেন আটকা পড়ে আছে মোহ নিজেই। তবে চোখে নিচে কালো সূক্ষ্ম দাগ দেখতে পায় মোহ, যাকে বলা হয় ডার্ক সার্কেল। গালের চাপ আর ছোট ছোট দাড়িতে প্রায় অর্ধেক গাল আবৃত। মানুষটাকে দূর থেকে এতটা সুদর্শন এক ছেলে মনে হলেও কাছ থেকে দেখলে জীবনেও তার সাক্ষাৎ পেতে চাইবে না নিশ্চিত। স্বচ্ছকে এগোতে দেখে বোকা বনে গেল মোহ। গলা শুকিয়ে এলো তার। লজ্জা আর অস্বস্তিতে মুখ থেকে কোনো কথা বের হলো না তার। মোহ পিছিয়ে পায়ের সাথে সোফা লেগে সোফাতেই পড়ে গেল। ভীতি নিয়ে তাকালো স্বচ্ছের দিকে। ও স্বচ্ছের সব কিছু দেখে ফেলেছে। এর ফলস্বরূপ কি মোহকে স্বচ্ছ একই শাস্তি দেবে? এসব আজগুবি কথা ভাবতেই চোখ বড় বড় হয়ে আসে মোহের। সে চোখ মুখ নিচে বন্ধ করে নিজের ব্যাগ সামনে ধরে দ্রুততার সাথে পড়ল। আমি আপনার কিছু দেখিনি, বিলিভ মি। স্বচ্ছের কোনো উত্তর পেল না মোহ। সেকেন্ড কয়েক পর এক চোখ খুলে দেখল স্বচ্ছ তার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড দেখছে। ঢোক গিলে নড়ে চড়ে শের দ্বারা সোজা করে বসতেই স্বচ্ছর আগে কিরমির করে মোহের দিকে ঝুঁকে সোফায় হ্যান্ডেলে এক বাড়ি দিল স্বচ্ছ। ভরকে গিয়ে আলতো কেঁপে উঠল মোহ। ঘন ঘন চোখের পলক ফেলে স্বচ্ছের দিকে তাকালো সে। স্বচ্ছ ধমক দিয়ে বলে ওঠে, ইউ স্টুপিড গার্ল, তো
তুমি আমার কথাটা শেষ করতে পারল না স্বচ্ছ। কথাটা কি বলার মতো যে শেষ করা যাবে? কথাটা মুখেই আনার মতো নয়। ঘন ঘন শ্বাস ফেলে স্বচ্ছ শাসিয়ে বলল, ইউ নো হোয়াট, ইউ আর এ ডেঞ্জারাস গার্ল। নয়তো যেখানে আজকাল ছেলেরা মেয়েদের ইজ্জত হরণ করে শোনা যায়, সেখানে তুমি আমার মতো একটা ছেলের ইজ্জত সম্মান নষ্ট শেষ করে দিয়েছ। আমি জাস্ট আবারও কথাটুকু পূর্ণ না করেই দাঁত কিরমির করতে শুরু করলো স্বচ্ছ। মোহ দম ফেলে সাহস চুকিয়ে আঁক বাড়িয়ে বলল, দোষ আপনার, আমার ভিডিও করেছেন আর বাথরুম পরে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আর ফিতাটাও ঠিকঠাক বাঁধেননি। এখানে আমার দোষ কোথায় স্বচ্ছ ভাই? কোথায় মানে? তোমার দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ? কাল থেকে আজ পর্যন্ত সব তোমার দোষে হয়েছে। আমি অযথা কথা বলতে পছন্দ করি না। স্ট্রেট কাট কথা হয়, আগের কথা ভুলে যাও, আদারওয়াইজ ইউ উইল পানিশড। হ্যাঁ হ্যাঁ, আমি সব ভুলে গেছি। আপাতত এই ঝামেলা কাটিয়ে ওঠার জন্য বলে দিল মোহ। আবার পরক্ষণেই বলে উঠল, এই ভিডিওটা আপনি ডিলিট করেছেন? চল শক্ত করে তাকালো স্বচ্ছ। কপালে কয়েকটা প্রকারও ভাঁজ। দাঁতে দাঁত চেপে বলল, এই না বললে তুমি সব ভুলে গেছো? তাহলে ভিডিওটার কথা মনে থাকে কি করে? অসহায় নয়নে চেয়ে রইল মোহ। সে পড়েছে বিপাকে। বিরক্ত হয়ে বড় শ্বাস নিতেই স্বচ্ছ সোজা হয়ে দাঁড়ালো। নিজের বুকে হাত গুটিয়ে অন্যদিকে তাকিয়ে ফট করে বলে উঠল, আচ্ছা, আমার সঙ্গে যেই ব্যাপারটা ঘটেছে তোমার সঙ্গেও একই ব্যাপার ঘটলে কি হবে বলো তো? আমি ভাবছি তোমার পানিশমেন্ট হিসেবে তোমায় বাথরোব পরিয়ে আচমকা ফিতা খুলে দেওয়া হবে, তারপর শোধবোধ। বিষয়টা ইন্টারেস্টিং না? না বুঝে মাথা নাড়ালেও স্তম্ভিত হয়ে গেল মোহ। হা হয়ে গেল সে। শ্বাসটুকু নিতেও ভুলে গেছে। একটা ছেলে, তাও আবার সম্পর্কে কাজিন, কি করে এতটা বেহায়া কথাবার্তা বলতে পারে? ভেবেই মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করলো মোহের। লজ্জায় কান্না এসে গেল তার। চোখ টলমল করছে পানিতে। টুপ করে যে কোনো সময় গড়িয়ে পড়বে যেন। এমন সময় মিসেস রেবার কণ্ঠস্বর দুজনেই কিছুটা সামনে নিল নিজেদের। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে তাকালো মোহ। স্বচ্ছ, এই সময় কোথায় যাচ্ছিস? তুই তো কিছু না খেয়ে। বাড়িতে থেকে থেকে বোরিং হয়ে গেছি মা। এখানে বিদেশের মতো তো লং ড্রাইভের সুযোগও নেই। যেখানে সেখানে জ্যাম, এমনকি বাড়িতেও নিরাপত্তা নেই। যে কোনো সময় সম্মানহানি হওয়ার সম্ভাবনা থেকে যায়। মোহের দিকে আশ্চর্য তাকিয়ে বলে স্বচ্ছ। মোহ মাথা নিচু করে বসে থাকে। এখন কি সেকেন্ডে সেকেন্ডে একই কথা বলে তাকে ঠেসতে হবে ভেবেই চরম বিরক্তিতে অতিষ্ঠ হয়ে ওঠে মোহ। তৎক্ষণাৎ মিসেস রেবা মুখ বাঁকিয়ে বলে, তুমি এখনো এখানে আছো মোহ? আমি ভাবলাম চলে গেছো। আমি তো চলেই যাচ্ছিলাম আমি, কিন্তু আপনারা কাজটা ঠিক করেননি। আপনি জানেন নানিমা কখনো নিজের ছেলের বদনাম দেখতে চাইবে না, সে কারণেই আজ আপনাদের সঙ্গে রয়ে গেল। আর মিস্টার আরিয়ান স্বচ্ছ, আপনারা অনেক বড় লোক। আপনার নিজের দাদিমার জন্য নিশ্চয়ই একটা সার্ভেন্ট সবসময় আছে, রাখলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে না, এই কথাটা বুঝিয়ে দেবেন। শক্ত কণ্ঠে কথাগুলো বলে ওঠে দাঁড়ায় মোহ। মিসেস রেবা চোখ বড় বড় করে উচ্চস্বরে বলেন, এখন কি তুমি আমায় বুঝাবে আমি কোনটা করব আর কোনটা করব না? ছোট হয়ে এত বড় বড় কথা বলছো, সাহসটা কম মোহ, অচিরেই ভেঙে পড়বে। ভেঙে তো আমি অনেক আগেই পড়েছি, মা বাবাকে হারিয়ে, তাই আমাকে ভেঙে পড়ার কথা শোনাবেন না। আর আমি নানিমার অবস্থা দেখে এটা বলতে বাধ্য হচ্ছি যে এর পরের বার যদি ওনার যত্নের কমতি হয় তাহলে আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। মামাকেও কথাটা জানিয়ে দেবেন, আর আপনার ছেলেকে বলে দেবেন নিজের ঘরের দরজা লক করে রাখতে বা বাথরুমের ফিতা ভালোভাবে লাগাতে, নয়তো নিজের দোষে নিজের সম্মান হাজারো নারীর সামনে হারাতে পারে। আর এক মুহূর্ত দাঁড়ায় না মোহ। বড় বড় পায়ে ধাপ ফেলে বেরিয়ে আসে সে। ওই বাড়িটাই তার কাছে বিষাক্ত লাগে। সে শুনেছে ওই বাড়িতে ঢুকতেও তার মায়ের ঘৃণা করত। কারণটা মোহের মামি। মোহের নানিমা অসুস্থ থাকায় মিসেস নিশাতের এই বাড়িতে আসা যাওয়া বেড়ে গিয়েছিল কিছুটা, যেটা মিসেস রেবা অর্থাৎ মোহের মামি সহ্য করতেন না। বারবার চিল্লাপাল্লা করে বাড়ি মাথায় তুলতেন। তবু শত অপমান সহ্য করে এই বাড়িতে আসতেন মিসেস নিশাত একবার নিজের মাকে দেখার জন্য। আর মোহের বাবা ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন মানুষ। এসবের কারণে এই বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছিলেন উনি। মোহেরও ইচ্ছে নেই এই বাড়িতে আসার, কিন্তু দায়ে পড়া যাকে বলে, এই দায়ে ছুটে আসতে হয়। মোহ বেরিয়ে যাওয়ার পর রোবটের মতো এক স্থানে ঠায় দাঁড়িয়ে আছে স্বচ্ছ। মোহের বলা শেষ কথাগুলো শুনে তার মায়ের কি রিয়াকশন সেটাই বুঝতে চাইছে সে। অতঃপর তার মনে হলো
এখান থেকে দ্রুত কেটে পড়ে উত্তম। বিলম্ব না করে সে ঝটপট বলল, আমি যাচ্ছি বাইরে, আজকের অফিসে যাওয়া হলো না। যাই হোক, বাবা তো গেছে, আমি কাল থেকে আবার যাব। বলেই হাঁটা ধরে স্বচ্ছ। কিন্তু বাইরে পা রাখার আগেই মিসেস রেবা কনফিউজ হয়ে বলে ওঠেন, মুহের বলা শেষ কথাগুলো কি বুঝতে পারলি স্বচ্ছ? আমি তো বুঝলাম না, কি বললো ওই মেয়েটা? আমি কি করে জানবো অদ্ভুত? ওই মেয়েটা তো এমনিতে একটু আজব আর জটিল। কথায় বলে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। আমার মতো সহজ সরল ছেলেকে মেয়েদের মন বুঝতে না বলাই ভালো। কিন্তু আমার মনে হলো তোর উদ্দেশ্যেই কথাগুলো বললো ওই মেয়েটা। সত্যি করে বলতো, মুহের সাথে তোর কি কিছু হয়েছে? কিছুক্ষণের জন্য থমথমে হয়ে এলো স্বচ্ছের চোখ মুখ। উজ্জ্বলতা হারিয়ে মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল তার মুখশ্রী। সে থেমে থেমে জবাব দিল, কি হবে আমাদের মধ্যে? কি হওয়ার আছে? সেটাই বলছি, তোদের মধ্যে কিছু হওয়া উচিত না, কারণ তুই জানিস মুহের সাথে ভবিষ্যতে কি হতে চলেছে। কাউকে ঠকানো কি খুব জরুরি মা? এমনিতেই মোহ বুদ্ধিসম্পন্ন মেয়ে, আমার মনে হয় না এই কাজটা করা উচিত। আমায় ঠিক ভুল শেখাতে আসিস না, আমি তোর মা, আশা করছি তুই আমার কথাটা রাখবি। আর তুই জানিস আমি এই কাজটা কি কারণে করছি। স্বচ্ছ চোখ বন্ধ করে ফেলে। কিছু ঠিক লাগছে না তার। অস্থির অস্থির লাগছে। তার বুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই তোলপাড় কি কখনো থামবে, নাকি আরও বাড়বে? থামবে না হয়তো। বেশ কিছুক্ষণ চুপ থেকে সে তিরিক্ষ হয়ে বলে, মা, সব মানলাম, কিন্তু দাদিমার জন্য কেন আলাদা কাউকে রাখা হয়নি? আমি তোমায় সেবা করতে বলছি না, কিন্তু মানুষটা অসুস্থ, নিজ পায়ে হেঁটে ওয়াশরুম অবধি যেতে পারে না। ওনার প্রতি কিন্তু তোমার এই আচরণ মেনে নেব না। একজন এক্সট্রা লোক রাখো ইমিডিয়েটলি। আমি বাইরে যাচ্ছি, এসে যেন শুনি তুমি এক্সট্রা সেবা করার মানুষকে হাজির করেছো। মিসেস রেবাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্যান্টের পকেটে হাত গুজে চুইংগাম চিবোতে চিবোতে গাড়িতে গিয়ে বসে স্বচ্ছ। বিকেল গড়িয়ে এসেছে। সন্ধ্যা নামতে কিছুক্ষণ দেরি। বেতের দোলনায় বসে আছে মোহ, হাতে মস্ত বড় অ্যালবাম। পাশে সাদা রঙের টেবিলে রাখা কফির মগ ও ফোন। তবে কফিতে একবারের জন্য চুমুক দেয়নি মোহ। তার মনোযোগ অ্যালবামে। সে ডুবেছে ছোটবেলার স্মৃতিতে, যেখানে তার সঙ্গে ছিল মা বাবা। এক একটা ছবিতে হাত বুলিয়ে মুচকি মুচকি হাসছে মোহ। আবার পরক্ষণেই মুখ কালো হয়ে আসছে তার। চোখের কোণে থাকা চিকচিক করা পানি মাঝে মাঝে হাত বুলিয়ে মুছে ফেলছে সে। আমাকে ছেড়ে যাওয়ার খুব তাড়া ছিল না তোমাদের? আগে তো খুব বলতে তোমাদের মেয়ের বিয়ে না দেখে তোমরা যাচ্ছ না কোথাও। এখন সেই কথার কি হলো? কোথায় তোমরা? আমার জীবন শূন্য করে দিয়ে চলে গেলে। দুর্বল কণ্ঠে আনমনে কথাটা বললে মোহ। তার এই যন্ত্রণা দেখার মতো কেউ নেই। আজ একটা ভাই বা বোনের কমতি অনুভব করছে মোহ। আবার তার মনে হয়, যদি ভাই থাকতো সেও যদি তার মামার মতো হতো। এসব ভাবতে ভাবতে ফোনে টুং করে একটা শব্দ হয়। পাশ ফিরে তাকায় মোহ। আইমান হয়তো মেসেজ করেছে, নেটওয়ার্ক না থাকায়। এইভাবে অ্যালবামে রেখে নিজের ফোন হাতে নিল মোহ। ফোনের লক খোলার পর ভুল প্রমাণিত হলো সে। একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজ দেখে চোখ ছোট হয়ে আসে তার। আমার জালে ধরা পড়েছো তবে মোহরানী। তোমার মা বাবা তো চলেই গেল, এখন তোমার কি হবে? তোমার রূপের যে মোহ, তা থেকে নিজেকে আটকানো খুব মুশকিল। আই এম ওয়েটিং ফর ইউ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। এমন অদ্ভুত মেসেজের কোনো কুল কিনারা পেল না মোহ। তবে সে কিছুটা ভীত হলো। সেই সঙ্গে হতবাক হয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল মেসেজটার দিকে। অবাক নয়নে তাকিয়ে আছে মোহ মেসেজটার থেকে, চোখ সরছেই না তার। এমন অদ্ভুত মেসেজ কে পাঠাতে পারে সেটা তার ভাবনাতেই আসছে না। তৎক্ষণাৎ সেই প্রাইভেট নাম্বারে ফোন লাগানোর চেষ্টা করে মোহ, কিন্তু নাম্বারটা বন্ধ। আরও দুইবার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। হতাশ চোখে নম্বরটার দিকে তাকিয়ে থেকে কল লিস্টে গিয়ে আইমানের নাম্বারে কল দিল সে। তবে নেটওয়ার্ক বিজি। বেশ কয়েকবার চেষ্টা করতেই অবশেষে কোনো রকমে ফোনটা রিসিভ হয়। ওপাশ থেকে আটকা আটকা গলা ভেসে আসে, হ্যালো মোহ, আর ইউ ওকে? ঠিক আছো তো তুমি? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আর কতদিন এই প্রবলেম চলবে আইমান? আমার ভালো লাগছে না। অন্তত কথা বলার জন্য আমার তোমায় দরকার। তুমি আশেপাশে থাকলেও স্বস্তি পাই আমি। আই নো মোহ, বাট আমায় আরও বেশ কয়েকদিন সময় দিতে হবে। তাছাড়া কাজ ফেলে কি করে চলে আসি বলো? জানি না স্যার, আমার প্রথম প্রথম কেন এত দায়িত্ব দিচ্ছেন। নিজের জায়গাটা অফিসে পাকাপোক্ত করতে হলে আই হ্যাভ টু দিস ওয়ার্ক। মৌ বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ওর মনে সেই নম্বর থেকে আসা মেসেজের প্রশ্ন রয়ে গেছে। আইমানকে প্রশ্নটা করা ঠিক হবে কিনা সেটাই ভাবছে সে।
এক পর্যায়ে সে নিজেকে ধাতস্থ করে বলে উঠল, আয়মান, একটা কথা বলো তো, তুমি কি প্রাইভেট নম্বর থেকে আমায় মেসেজ পাঠিয়েছিলে কিছুক্ষণ আগে? আইমান সঙ্গে সঙ্গে স্পষ্ট জবাব দেয়, আমি না তো, প্রাইভেট নম্বর থেকে তোমাকে মেসেজ কেন পাঠাতে যাব? আমার দুইটি নাম্বার মোহ, এইটা একটা, আরেকটা অফিসের জন্য। হঠাৎ এই প্রশ্ন, কিছু হয়েছে? জানি না, একটু আগেই কেউ একটা মেসেজ পাঠিয়েছে আমাকে, বুঝতে পারছি না কে এটা করেছে। ভাবলেশীন হয়ে বলে মোহ। ওপাশে আইমানকে উত্তেজিত হতে দেখা যায়। মানে এসব মেসেজ কে পাঠিয়েছে তোমায়? আর আমি মেসেজ? কথাগুলো পূর্ণ করার আগেই ফোনটা কেটে যায়। মোহ দু একবার হ্যালো হ্যালো করতে করতে খেয়াল করে কল কেটে গিয়েছে। ফোনটা রেখে দেয় মোহ। কফির মগ হাতে নেয় সে, চুমুক দেয় তাতে। প্রায় ঠান্ডা হয়ে গিয়েছিল কফিটা, তবুও সেই কফিটা শেষ হলে রুমে চলে আসে মোহ। তার কিছুই ভালো লাগছে না, সময় কাটছে না। মা বাবাকে ছাড়া তার এত কিছু থেকেই সবটা ফিকে। এই সব কিছু বিনিময়ে যদি আরও একবার তাদেরকে ফিরে পাওয়া যেত, তাহলে সেই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতো না মোহ। গভীর রাত, ঝিঁঝি পোকার শব্দ, তাছাড়া তেমন কিছু শোনা যাচ্ছে না। মিসেস নীরার কথায় অল্প একটু খেয়ে বেডে এসে গা এলিয়ে দেয় মোহ। উপর হয়ে শুয়েছে সে। নাকটা বেডশিটের সাথে লাগাতেই চোখ মুখ কুচকে আসে তার। অদ্ভুত একটা গন্ধ। মাথা উঁচিয়ে তাকায় বেডশিটের দিকে। তার মনে পড়ে গতকালের রাতের কথা। সহ্য কতটা নেশাগ্রস্ত ছিল। তারই শরীরের মদের গন্ধ, সেই সাথে তার পারফিউমের গন্ধ, দুটো একসঙ্গে হয়ে এমন গন্ধ আসছে, গা গুলিয়ে আসে মোহের। তড়িৎ বেগ উঠে দাঁড়িয়ে বেডশিট আর বালিশের কভার চেঞ্জ করে দেয়। লোকটা বড্ড হাস্যকর, বাড়িতে তো নেই, অথচ তার উপস্থিতি সবখানে, যা আমাকে ওইসব বাথরুমের ফিতা ঘটনাগুলো মনে করিয়ে দিচ্ছে। যে লোকটার উপস্থিতি নেই, সেই লোকটার উপস্থিতি সবখানে থাকা কি গুরুত্বপূর্ণ? আর মনে কথাগুলো আওড়াতে থাকলো মোহ। সবগুলো চেঞ্জ করে আবারও ক্লান্ত ভঙ্গিতে শুয়ে পড়ল সে। একটা সময় ঘুম ভর করে তার চোখের পাতায়, ঘুমিয়ে পড়ে সে। বেশ কিছুক্ষণ পর আকস্মিকভাবে তার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত শব্দের কারণে। গভীর ঘুমের অতলে থাকা মোহ নড়ে চড়ে ওঠে। হাত পা ছড়িয়ে দিয়ে আস্তে ধীর চোখে মেলে সে। রাত প্রায় 1টা বাজতে চলেছে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। ঠান্ডা শিরশিরে বাতাস বয়ে আসছে জানালা ও খোলা বারান্দায় দরজা দিয়ে। মোহ বারান্দায় দরজা লাগাতে ভুলে গেছে, কারণ সবসময় মোহ ঘুমিয়ে পড়লে তার মাই এসে দরজা লাগিয়ে যেত। আবারও একটা উদ্ভট শব্দে চোখ কচলাতে কচলাতে আড়মোড়া ভেঙে উঠে বসে মোহ। আওয়াজটা বারান্দা থেকেই এসেছে। একটা বিচলিত হলো সে। এত রাতে কি হচ্ছে বারান্দায়? ধীর গতিতে বেড থেকে নেমে হাই তুলে পা টিপে টিপে বারান্দার দরজার কাছে গিয়ে উপস্থিত হয় মোহ। অমাবস্যা রাতে চাঁদটাও মেঘের আড়ালে ঢাকা, বাইরের কিছুই স্পষ্ট নয়। বারান্দায় সফট লাইট জ্বালিয়ে বেরিয়ে হয়ে আসে মোহ। সেখানে তাদের বারান্দার লম্বালম্বি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বারান্দার সাথে অ্যাটাচ করা দোতলার বাম পাশে থাকা সব ঘর, মোহের ঘরটাও। কে এখানে? মামি আছো নাকি? ভীত হয়ে কথাগুলো বলল মোহ। মিসেস নীরা এত রাত অব্দি জেগে থাকেন না। এভাবে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল তার। ঢোক গিলে গলা ভেজানোর বৃথা চেষ্টা করলো সে। ছুটে ঘরে যাবে, তার আগেই তার দৃষ্টি যায় কয়েকটা বড় বড় পাথরের দিকে, যেটা বারান্দায় পড়ে আছে। এত সব পাথরের মধ্যে একটার মধ্যে কাগজ মোড়ানো। চোখ বড় বড় হয়ে আসে মোহের। প্রথমে কাগজ দেখবে না ভেবেও আগ্রহের সাথে কাগজ মোড়ানো পাথরটা হাতে তুলেই নিল সে। তার ভয়ও করছে, সেই সঙ্গে কাজ করছে প্রচণ্ড রকমের উত্তেজনা। কাগজটা পাথর থেকে ছাড়াতেই নিজের সামনে মেলে ধরে মোহ। তার সুন্দর চোখ জোড়া সামনে ভেসে ওঠে কিছু লেখা। লেখাগুলো অন্যরকম, বেশ পেঁচিয়ে লেখা। তবে এই পেঁচিয়ে লেখার মাঝেও ফুটে উঠেছে আলাদা রকম সৌন্দর্য। টানা টানা লেখা। এই যে মোহময়ী নারী, আর কতভাবে নিজের মোহে আমায় বেঁধে ফেলবে তুমি? এমন কিছু করো না যাতে শেষমেশ তোমাকে আমার মাঝে বেঁধে ফেলতে হয়। এই ভয়াবহ অনুভূতি জাগিয়ে তোলো না, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তুমি কি জানো তোমার আশেপাশে তোমার মোহ বেঁধে ফেলতে কতজন চেষ্টা করছে? আমি চাই না সেই জালে তুমি আটকা পড়ো, যেই জালে কোনো সুখ নেই। এই মোহময়ীকে আমি বেঁচে থাকতে জালে আটকা পড়তে দিচ্ছি না। এই মোহময়ী নারীকে সুখের রানী হিসেবে দেখতে চাই। দক করে উঠল মোহের ভেতরটা। বিস্ময়ের চরম পর্যায়ে এসে গেল সে। এই চিঠিটা এক একটা শব্দ এতটা ভারী কেন? মোহের এমনটা মনে হচ্ছে যে কেউ তার কানে কানে কথাগুলো বলে চলে গেল। ঘন ঘন শ্বাস পড়তে থাকলো মোহের।
শুকনো ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। চিঠিটাতে যেন শুধু কিছুই শব্দই নয়, এক অদ্ভুত অনুভূতিও ভর্তি করে পাঠানো হয়েছে, যা মোহের মনে প্রবেশ করেছে। বারান্দার রেলিংয়ে হাত দিয়ে ভর দিয়ে দাঁড়ালো মোহ। তার চোখের পলক অব্দি পড়ার নাম নেই। তখনই তার মনে হলো তার বারান্দার সামনে রাস্তায় কেউ দাঁড়িয়ে। মোহ এবার ভালোভাবে পর্যবেক্ষণ করলো সেদিকে। বাড়ির এই বারান্দাটা পেছন দিকে, তাই বারান্দার সামনে রাস্তাটাও পেছনের। এদিকে তেমন কেউ যাওয়া আসা না করাতে ল্যাম্পপোস্টে লাইটও জ্বালানো নেই। সেই ঘুটঘুটে অন্ধকারে মানুষটা এখনো স্থির হয়ে দাঁড়িয়ে যেন মোহের দিকে তাকিয়ে আছে। কিছু বলতে চাইলেও পারে না মোহ। গলায় সব কথা দলা পাকিয়ে যাচ্ছে। হয়তো এই চিঠিটা ওই আগন্তুক মানুষটাই পাঠিয়েছে। কেন পাঠিয়েছে, আর এসব রহস্য রেখেছে কেন চিঠিতে? তার উদ্দেশ্য কি? মাথায় গিজগিজ করতে থাকলেও সেই সব প্রশ্ন। তার উত্তর চাই, নয়তো রাতের ঘুমটাই উড়ে যাবে তার। এই ভেবে হাতে চিঠিটা নিয়েই বাইরের দিকে এক ছোট দিল মোহ। বাড়ির পিছনে গেটের সামনে এসে হাঁপাতে থাকে মোহ। পেছনের গেটে থাকা দারোয়ান টুলে ঠেস লাগিয়ে দেয়ালে মাথা দিয়ে ঘুমে তুলেছে। মোহের জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনে হকচকিয়ে ওঠেন তিনিও। টর্চ জ্বালিয়ে দেখতে পায় মোহকে। ছোট সাহেব, আপনি কি হয়েছে? এমন করতেছেন কেন? কোনো সমস্যা? আপনি গেটটা এখনই খুলুন বাবা, কুইক। কি হয়েছে সেটাই তো বুঝতেছি না। চোর টো ঢুকছিল নাকি? মোহ উত্তপ্ত হয়ে বলে। চোরের থেকেও ভয়ানক, ডাকাতের থেকেও ভয়ানক, সবার রাজা। এখন তাড়াতাড়ি করুন। আমি এখনই খুলতেছি। বলেই তাড়াতাড়ি করে গেট খুলতেই বাম দিকে ছুটে যায় মোহ। পিছন পিছন ছুটে আসে রফিক। কাউকে খুঁজে পায় না মোহ। বর্তমানে সে অস্থির হয়ে পড়েছে। কপালে হাত দিয়ে আশেপাশে তাকাচ্ছে। রফিক আশপাশে টর্চ চালিয়ে দেখে কিছু না পেয়ে বলে, কেউ তো নাই। আপনার কি চুরি করছে ছোট সাহেবা? দামি কিছু? কেমনে চুরি করলো? আপনি বুঝবেন না, আপনি ডান দিকটা দেখুন, আমি বাম দিকে আরো এগিয়ে দেখব। যেই লোককে পাবেন খপ করে ধরে আমার সামনে নিয়ে আসবেন, যেই হোক। বলেই রফিকের হাত কেটে একটা টর্চ নিয়ে নেয় মোহ। রফিক প্রথমে মোহকে একা ছাড়তে না রাজি হলেও মোহ একা চলে যায়। বেশ কিছু দূর এগিয়ে এসেছে মোহ। সামনে একটা জগিং পার্ক। সমস্যা হচ্ছে মোহ টর্চ চালাতে পারছে না। বারংবার চেষ্টা করে যাচ্ছে সে, কোনো লাভ হচ্ছে না। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই কারোর সঙ্গে ধাক্কা লাগে মোহের। রাতে এইভাবে একা চলাফেরা করা ঠিক নয় মোহময়ী নারী। মোহময়ী নারী কথাটা শুনে পিছনে ফিরে তাকায় মোহ। মোটা কণ্ঠস্বর, কেমন যেন চেনা চেনা, তবে ঠিক চিনতে পারছে না মোহ। লোকটা তাকে ধাক্কা দিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। এবার মোহ চিৎকার করে তাকে ডেকে বলে, এই চোর দাঁড়ান। থেমে যায় লোকটি। পিছু ফিরে তাকায় সে। মোহ এই অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না, শুধু অবয়বটা বুঝতে পারছে। মোহ ক্ষোভ নিয়ে বলে, চোরের মতো পালাচ্ছেন কেন? হ্যাঁ, চিঠি দিয়ে এখন পালিয়ে গেলে তো হবে না। এখানে আসুন। কোন দিকে? থমথমে কণ্ঠ লোকটির। এটা মানুষ নাকি রোবট মোহ বুঝছে না। মোহ আগ পাশ না ভেবে পড়ল। আমার দিকে আসুন। অবয়টি এগিয়ে আসে, এক প্যাক ফেলতে ফেলতে বলে, তোমার দিকে? তোমার কাছে? কত কাছে? থামাথামির কোনো নাম নেই আগন্তুক ব্যক্তিটির। যখন মোহ দেখে লোকটা স্বাভাবিকের চেয়েও বেশি এগিয়ে আসছেন, তখনই চোখ বড় বড় হয়ে আসে তার। কত কাছে বললে না তো? এত কাছে না আরো কাছে? ব্যাস, দূরে থেকে কথা বলুন। তিরিক হয়ে বলে মোহ। নিজের টর্চ চালানোর চেষ্টা করে সে। বারবার টর্চ ঝাঁকাতে ঝাঁকাতে হুট করেই টর্চ লাইট ছোঁ মেরে নিয়ে নিল লোকটা। মোহ নেওয়ার চেষ্টা করলে লোকটার সঙ্গে টানাটানি হয় তার। মোহ এবার না পেরে চিৎকার দিয়ে ওঠে। রফিক মা। সজোরে চেপে ধরে মোহের মুখ। পুরোপুরি চিৎকার দিতেই পারে না সে। নিজেকে মনে মনে হাজারো গালি দিল মোহ। একেই হয়তো বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। চুপ। তুমি কি ভাবো তুমি এভাবে হট লুক নিয়ে বের হবে আর লোকেরা তোমায় ছেড়ে দিবে? চোখ মুখের রং পাল্টে যায় মোহের। ইচ্ছে করে সামনে থাকা লোকটাকে কয়েকটা কিলঘুষি মেরে দিতে। কি পরিমাণে অসভ্য হলে এমন কথাবার্তা বলা যেতে পারে। লোকটার হাত থেকে ছাড়া পেতে ছটফটিয়ে যাচ্ছে মোহ। দুর্দান্ত সাহস নিয়ে লোকটা এক হাতে মোহের পিঠ খামছে, অন্য হাতে মোহের মুখ চেপে ধরে আছে। একসময় না পেরে আচমকা লোকটার হাতে কামড় বসিয়ে দেয় মোহ। লোকটি চমকে উঠে দেয় মৃদু চিৎকার। চিৎকারের আওয়াজ শুনে স্থির হয় মোহ। এই কণ্ঠস্বর তার চেনা। সে অস্ফুট স্বরে বলে উঠল, সহ্য ভাই। হুইজ হি? আবারও বিস্মিত হয় মোহ। মাথাটা চক্কর দিয়ে ওঠে তার।
কণ্ঠস্বর তো মোটা, কিন্তু যেভাবে লোকটা চিৎকার দিয়েছে যেন স্বচ্ছের মতো চিকন সুরেই চিৎকার দিয়েছিল। মোহ এবার শাসিয়ে বলল, আপনি জানেন না কার সঙ্গে এমন অসভ্যতা করেছেন। আমার বাড়ির আশেপাশে থেকে আপনি আমার সাথে অসভ্যতামি করছেন, আমার গায়ে হাত দিচ্ছেন। আই উইল কিল ইউ। মোহ জোরে জোরে আগন্তুক ব্যক্তিটির বুকে কিল ঘুষি মারতে শুরু করলে লোকটার বিন্দুমাত্র নড়চড় হয় না, বরং লোকটি তার আরও কাছে এসে ফিসফিস করে বলে, মোহময়ী নারীকে একটা বারের জন্য কেই বা স্পর্শ করতে চাইবে না, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একান্তভাবে স্পর্শ করতে চাই। আমি চাই না তোমায় স্পর্শ করার জন্য অন্য কেউ হাত বাড়িয়ে দিক। বুকে কিল মারা থেমে গেল মোহের। কে এই লোকটা? কি চায় তার কাছে? আর কিসের এত অধিকার বোধ ভুলে যাচ্ছে? মোহ চিল্লিয়ে বলে ওঠে। হু দ্য হেল আর ইউ? লোকটা তার এই কথা বিন্দুমাত্র কর্ণপাত করে না, কথা পাল্টে বলে, সেকেন্ডবার কেউ চিঠি লিখলেও যেন জাস্ট গায়ে গেঞ্জি, হাঁটু পর্যন্ত প্যান্ট আর গলায় জাস্ট স্কার্ট ঝুলিয়ে বেরিয়ে পড়বে না। সবার ইন্টেনশন ভালো হয় না। তোমার হটনেসে অনেকে পুড়ে যেতে পারে। রাগে কটমট করতে করতে নিজের দুটো হাত এই লম্বা ভূতের ন্যায় মানুষটার গলার কাছে নিয়ে যায় মোহ। তার উদ্দেশ্য গলা চেপে ধরবে লোকটার। এত নির্লজ্জ মার্কা কথাবার্তা তার হাত সহ্য হচ্ছে না, কিন্তু বরাবরের মতোই লোকটা এক হাত দিয়ে তার হাত চেপে ধরেছে, পিছনে ঘুরিয়ে দেয়। কি বিশেষ হয় না আমার কথা? তোমার হটনেসে আমিও পড়ে যাচ্ছি। ডু ইউ নো দ্যাট? বাট সাহস অনেক তোমার মাঝে, কিন্তু অহেতুক কাজে লাগাও। আমার কাছে এসব সাহস চলবে না। এখন সোজা ঘরে চলে যাও, ভুলে বাইরে এসো না। রফিক মামা। চেঁচে ডাকাডাকি করে মোহ। তারপর দেখা যায় একটু করে আলো। রফিক এগিয়ে আসছে মোহের দিকে। সেই সময় খেয়াল করে আগন্তুক লোকটা তাকে ছেড়ে দিয়েছে। পেছন ফিরে তাকায় মোহ। সেই অবয়বটা অনেক দূরে চলে গেছে। পিছু পিছু ডাকতে ডাকতে ছুটতে শুরু করে মোহ। তবে দুর্ভাগ্যবশত লোকটার অবয়বটা একেবারে মিলিয়ে যায়। আশপাশটা ভালো করে খুঁজেও পায় না মোহ। রাগে হিসিয়ে বলে, চোর কোথাকার! চোরই তো। যদি চোর না হতো অন্তত নিজের মুখটা দেখাতো। সাহস নেই। আমি ওনাকে ছাড়বো না, পুলিশে কমপ্লেইন করব। আমায় স্পর্শ অব্দি করেছে, এবার পেলে না মেরেই দিব। রাগে পুষতে পুষতে খেয়াল করে লোকটা তার টর্চ লাইটও নিয়ে চলে গেছে। কিটকিরি মেজাজের সঙ্গে আশপাশটা হাতড়াতে থাকে মোহ। তার উপর হঠাৎ করে লাইট দিতেই চোখ মুখ খিচে বন্ধ করে সে। ছোট সাহেবা, কি হয়েছে? এমনি ডাকতেছিলেন কেন? কোনো বিপদ হয়েছিল নাকি? অস্থির হয়ে বলে রফিক। মোহ বিরক্ত হয়ে বলে, যখন বিপদ হয়েছিল তখন তো আপনার টিকিটও পাওয়া যাচ্ছিল না রফিক মামা। এখন জেনে কি হবে? চলুন বাড়ি চলুন, আমার একদম ভালো লাগছে না। আপনিই তো বলছিলেন আমার ওই দিকে দেখতে, আর আপনি এই দিকে দেখবেন। হ্যাঁ, ভুলটা তো আমারই। এখন আবার টায়ার্ড লাগছে। আই হ্যাভ টু টেক রেস্ট। আর একটা কথা, মিমি যেন এসব ব্যাপারে টেরও না পায়, মনে থাকবে? রফিক মাথা নাড়তে নিশ্চিন্তে শ্বাস ফেলে। তার সাথে বাড়িতে চলে যায়। পূর্বাকাশে জ্বলজ্বল করছে সূর্য। রাতের আকাশে বিদ্যুৎ চমকালেও বর্তমানে বাইরে খাঁকা করছে। সকাল সকাল লেগে পড়েছে সব মানুষ তার নিত্যদিনের কাছে। সকলের দৈনন্দিন জীবন একটা সূত্রে বাঁধা। সকাল থেকে রাত অবধি একটা রুটিন থাকে, সেই অনুযায়ী চলে মানুষ। সকলে পৌঁছায় তার কর্মস্থলে। শাওয়ার নিয়ে সবে হেয়ার ড্রায়ার নিয়ে নিজের চুল শুকিয়ে নিচ্ছে মোহ। মুখে বিরাজ করছে গম্ভীর্যের ছাপ। রাতের ঘটনাগুলো নিয়ে এখনো বড্ড ভাবুক সে। ঘটনা যে ঘটিয়েছে তার নাম আন্দাজ করে মাথায় আনতেই একজনের নামই কেন জানি ভেসে উঠছে, তা হলো স্বচ্ছ। কিন্তু স্বচ্ছ তাকে এভাবে বলবে আর এত সুন্দর নামে সম্বোধন করবে, এটা যেন পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করতে পারে না মোহ। তাই তাকে সন্দেহ তালিকা থেকে বাদ দিল সে। এসব আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে কল আসে মোহের ফোনে। এয়ারডায়ারটা রেখে দিয়ে সোফায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে নেয় সে। নানিমা নামটি দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভিমানের সঙ্গে ফোনটা কেটে দেয় মোহ। তার মন মানছেই না। মানুষটা যদি তার সঙ্গে আসতো কি এমন ক্ষতি হতো? নানিমা যে খুব সুখে আছেন সেখানে তা তো নয়। নিজের মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে না পেরে নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছে মোহ। এখনো তার মনে পড়ে মায়ের শেষ কথাগুলো। হসপিটালে নেওয়া হয়েছিল তার মাকে। সেদিন বান্ধবীর জন্মদিনে ব্যস্ত ছিল সে। আজ আচমকা এমনটা খবর আসায় সন্ন্যচারা হয়ে ছুটে গিয়েছিল হসপিটালে। তার বাবা স্পট ডেট হয়েছিল। তবে তার মায়ের বাঁচার ক্ষীণ আশা ছিল। সেদিন মায়ের হাত ধরে তার মা অস্পষ্ট কণ্ঠে বলেছিল, যাই হয়ে যাক না কেন মহুমা, তোর নানিমাকে একা ছাড়বি না। আমরা তোর নানিমাকে নিয়ে আসতে যাচ্ছিলাম, সেটা তো আর হলো না। আমি আর মায়ের দেখা পাবো না বোধ হয়, কিন্তু
তুই আমার অসম্পূর্ণ কাজ করে দিস রে মা। আমার মা যে ওখানে ভালো নেই। তোর মামা আর মামিকে তো চিনিস, ওরা নামে বড়লোক, কিন্তু নিজের মায়ের জন্য সামান্য সেবা করতেও ওদের বাধে। মানুষটা সারা জীবন দুঃখ যন্ত্রণা সয়ে গেছে, মায়ের শেষ জীবনটা যেন তোর সেবাতেই কাটে। তুইও ভালো থাকবি, নিজের খেয়াল রাখবি। আর কথাটা সম্পূর্ণ হয়নি। মোহের মায়ের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন উনি। ডক্টর অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিলেন দ্রুত, কিন্তু অপারেশন চলাকালীনই মারা গিয়েছিলেন মোহের মা। আজও মনে পড়ে সেদিন, আবারও ভেঙে পড়ে মোহ। তৎক্ষণাৎ ফোনে রিংটন বেজে ওঠে, ঝাপসা হয়ে আসে মোহের দৃষ্টি। সে জানে আবারও তার নানিমা কল করেছে। নাক টেনে এবার ফোনটা ধরে মোহ। সারাম দিয়ে মোহ সোজাসুজি প্রশ্ন করে, কি হয়েছে নানিমা, বলো, কিছু বলবে? রাগ করেছিস আমার উপর? দুর্বল কণ্ঠে বলে ওঠে নাফিসা বেগম। তবে মোহ আগে নেই শক্ত থেকে বলে, রাগ করার মতো কি আছে? তোমার আসতে মন চায়নি তাই আসোনি আমার সাথে। তোমার কাছে তোমার ছেলে বড়, তোমার ছেলের কাছেই থাকো। আমি তো তোমার কেউ হই না, শুধু নাতনি হই। তোমার ছেলের বাড়িতে তোমার নাতি আছে। আমি কি কখনো নাতি নাতনিদের মধ্যে ভাড়া করেছি রে মোহ? তুই বল দেখি। আমি তো সচ্ছেদ থেকেও তোকে বেশি ভালোবেসেছি। তাহলে এলে না কেন আমার সাথে? কি সমস্যা ছিল আমার সাথে আসতে? কি এমন হতো বলো তো? জোর গলায় বলে মোহ। নাফিসা বেগম ওপাশ থেকে ফিসফিসিয়ে বলে, জানি না এই কথা বললে তুই বিশ্বাস করবি কিনা, তবে শুনে রাখ, এটা অবশ্যই আমার ছেলের বাড়ি। আমার মেয়ে আর ছেলে দুজনেরই ভালো চাই আমি। আমার ছেলে যেমনই হোক, সে তো আমার ছেলে, তাকে কি করে আমি অপমানিত হতে দেব? আমি যদি তোর সাথে যাই তাহলে আশেপাশের লোকেরা আমার ছেলেকে কথা শোনাবে। আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তোমার এই স্নেহ, তোমার এই কোমলতার জন্যই মামা কিন্তু এমন হয়েছেন। ওনার দোষ ঢাকতে ঢাকতে তুমি শেষ হয়ে গেলে। তাও হয়েছে, আমার আফসোস নেই। আরও একটা কারণ আছে, ওরা আমায় এখান থেকে যেতে দেবে না। এর জন্য ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়, আমি মানতে পারবো না। শুধুমাত্র তুই তো বেঁচে আছিস, আমার মেয়ের স্মৃতি। মোহ হতভম্ব হয়, অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, আমার ক্ষতি? সেটা কে করবে? আমি বুঝতে পারছি না তোমার কথা। তোকে বুঝতে হবে না, আমি যা বলছি তাই কর। তোর যদি দরকার পড়ে আমার সঙ্গে এসে দেখা করে যাবি, আমার কাছে থেকে যাবি। আমি এখান থেকে যেতে পারবো না। মোহ কিছু বলার আগেই ফোন কেটে দেন নাফিসা বেগম। মোহ কিছুই বোধগম্য হচ্ছে না। এত সব কিছু ভাবতে ভাবতে মস্তিষ্ক শূন্য হয়ে আসছে তার। চারিদিকে শূন্যতা, এইসব উত্তর দেওয়ার মতো কেউ নেই, কেউ না। দুপুরে সূর্যের উত্তাপে চারিদিকে পড়েছে ভ্যাপসা গরম। ঘর মাখতো চোখ মুখ নিয়ে ক্লাস থেকে বের হয় মোহ। আজ ইউনিভার্সিটিতে এসেছে সে। নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখার প্রচেষ্টায় মোহ। এত গরমে বিরক্ত লাগছে তার। রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ক্লান্ত সে। মো, এখন তোর কি প্ল্যানিং? মো ভ্রু কুঁচকে তাকায় জুহির কথায়। জুহির চেয়ে মোহের ফ্রেন্ড, একসাথে একই বিবাহে পড়ছে তারা। একরাশ বিরক্ত নিয়ে বলে, মানে কি প্ল্যানিং হবে? আই মিন আঙ্কেল আন্টি তো নেই, সো তুই বলছিস তোর মিমি আছে, কিন্তু উনি বা কতদিন তোর কাছে থাকবেন? ওনারও তো সংসার আছে। আমি জানি না, কেউ না থাকলে আমি একা থাকতে পারবো, কাউকে লাগবে না আমার। বলে সামনে তাকিয়ে গটগট করে হেঁটে মেন গেট দিয়ে বেরিয়ে আসে মোহ। তাড়াহুড়ো করে বেরিয়ে আসতেই সামনের মানুষটাকে খেয়াল না করার কারণে একটা প্রসারিত বুকের সঙ্গে লাগে মোহের মাথায়। সর্বপ্রথম মৃদু আওয়াজ করে ওঠে এই হোয়াইট শার্ট পরিহিত ও প্রসারিত বুকের অধিকারী লোকটা। এই মৃদু চিৎকার শোনার সঙ্গে সঙ্গে চমকে তাকায় মোহ, কেননা এই মৃদু চিৎকারের ভঙ্গি এর আগেও শুনেছে সে। মাথা উঁচিতে তাকাতেই তুষারবর্ণের চোখের মণিতে আটকে যায় মোহ। ছোট ছোট আলতো চোখের পাপড়িতে আবদ্ধ চোখ জোড়া চিনতে ভুল হয় না মোহের। ঠোঁট কাঁপড়ে মোহের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে স্বচ্ছ। ইউ স্টুপিড গার্ল, দেখে হাঁটাচলা করতে পারো না? ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো মোহ। তার মাঝে কোনো হেলদোল নেই, সে শুধু সেই আছে। ঠিক এমনই লম্বা ছিল গতকালে সেই আগন্তুক লোকটা। স্বচ্ছ গলা খাকারি দিতেই ধ্যান ভাঙে মোহের। চোখ নামিয়ে নেয় সে। স্বচ্ছ বলে, আই নো আই এম হ্যান্ডসাম, বাট এভাবে তাকিয়ে থাকলে আমারও লজ্জা লাগে, তাও সে যদি আমার কাজিন হয়। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মোহ স্বচ্ছের দিকে। মুহূর্তে স্বচ্ছের হাত ধরে টেনে নিয়ে বাইরে আসে মোহ। যদিও মোহ টানলেই স্বচ্ছের মতো একজন মানুষ চলে আসবে সেটা নয়,